সেই ইচ্ছে এতদিন ইচ্ছে হয়েই আমাদের মনের মধ্যে পড়েছিল, কিন্তু স্বপ্নের বীজ একবার পুঁতলে তা যে একদিন বাস্তবায়িত হয়ই, আজ সেটাই আরেকবার প্রমাণ হলো। আশা করব অসিতাবোদা এই সুযোগটি আমাদের মাঝে মাঝেই দেবেন। যে মানুষটির কথা আমরা বিভিন্ন ফাংশনে প্রতিটি লিডারের স্পিচেই বারবার শুনতে অভ্যস্ত, সেই মানুষটির কাছ থেকে আজ আপনারা সরাসরি শেখার সুযোগ পাচ্ছেন। তাই আপনারা যেখানেই থাকুন না কেন, আপনাদের আওয়াজ এখান থেকে শোনা না গেলেও আপনারা যে যার বাড়ি থেকেই দারুণভাবে হাততালি দিতে থাকুন, এবং আপনাদের এই করতালির মধ্যে দিয়েই আমাকে সাহায্য করুন অসিতাবোদা এবং অসিতাবোদাকে অন স্ক্রিন প্রেজেন্ট করতে। সো অসিতাবোদাকে স্টেজে আমি আহ্বান করছি। এই হ্যালো 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 সবাই, আজকে দারুণ দারুণ আনন্দের দিন, ভীষণ মজা লাগছে। কত বছর পর আবার আমরা পুরো টিম একসঙ্গে মিলিত হয়েছি বলতো। যেটা বাবু যেটা এক্ষুনি বললো যে কোনো হলে হওয়া আর সম্ভব নয়। আমরা যখন করতাম এই ধরনের মিটিং কলকাতায় বা যেখানেই করতাম, শুধু লোকাল লোকজন আসতো। কিছু বড় বড় মিটিং হতো সিলভারানা ওই ধরনের, সেখানে একটু বাইরে থেকেও লোকজন আসতো। কিন্তু অল ইন্ডিয়া সবাই একসঙ্গে একটা জায়গায় আমরা এসেছি, কারণ এই অনলাইনে যত বড় ইচ্ছে হল পাওয়া যায়। কিন্তু আমার আজকে মনে হচ্ছে যে ঠিক যেন আমি সেই সায়েন্স সিটিতে সবাইকে মিট করছি, গোটা টিমকে, বা নেতাজি ইন্ডোরে মিট করছি সবাইকে, ঠিক সেরকম মনে হচ্ছে। মানে হলটা, মানে তোমাদের সবাইকে আমি কিন্তু চোখের সামনে দেখতে পাচ্ছি। তুমি যেমন আমাদের দেখছো, আমি তোমাদের সবাইকে দেখতে পাচ্ছি, আর সেটা কিন্তু ভেতরের চোখে। আর হলটা আমার বুকের মধ্যে একদম গম গম করছে। লোকজন ভর্তি, ওইখানে সামনে শাশ্বতী আর শুভা বসে আছে, বসে বসে কথা বলছে নিজেদের মধ্যে। ওইখানে প্রশান্ত একটু আগেই আমাকে একটা অত্যন্ত ঠান্ডা এক্সেস ড্রিঙ্ক দিয়ে গেছে, আমি সেটা গলা ধরে যাবে বলে সে তার কাছে রেখে দিয়েছি। ওইখানে কিরিটি সব তদারকি করে বেড়াচ্ছে, যাকে তাকে ধমকাচ্ছে। বাবু ভেতরে কি সমস্ত হিসেব টিসেব করছে, সব পরিষ্কার দেখতে পাচ্ছি একদম। কিন্তু এইটা এই লকডাউনের আশীর্বাদ, সেটা মানতেই হবে। আর এত বড় একটা মিটিং ঠিক এইভাবে ঘনিয়ে তোলা, তৈরি করা, এটা কিন্তু বাবুর, দেবাশিসের, এবং মাঝে মাঝে শুভার খোঁচা দেওয়া, এবং আরো অনেকের, এদের উৎসাহ আর উদ্যোগ ছাড়া এটা একদম সম্ভব হতো না। তো তাই জন্যে আজকে আমি ঠিক করলাম যে একটু বিশ্বাস নিয়ে কথা বলবো। এই বিজনেসের পরতে পরতে জড়িয়ে আছে বিশ্বাস। তো সেইটা, আসুন, এটা আমার এই সিরিজ বা এই আজকের অনুষ্ঠানটায় কিছু বোধ কিছু কথা এই নামেতে হচ্ছে। তো এই বিজনেসটা করতে করতে গত 20-22 বছর ধরে কিছু বোধ তো এসছেই, ডেফিনেটলি অনেক কিছু বুঝতে শিখেছি। আমি আমার নিজের দিক থেকেই বলবো, অনেক কিছু জিনিস আগে বুঝতাম না, সেগুলো বুঝছি। আগে যেগুলো একটু ঝাপসা ছিল এখন স্পষ্ট হচ্ছে। অনেক কিছু অনেককেই চিনতাম না, অন্যরকম ভাবতাম, তাদের এখন স্বরূপেতে চিনি, কাউকে কাউকে আবার হাড়ে হাড়ে চিনি। তো এই সমস্ত বোধ, এই সমস্ত অভিজ্ঞতা, এইগুলোই আজকে বলবো। আজকে কিন্তু কোনো ট্রেনিং নয়, প্লিজ। নোট নেওয়ার জন্য কোনো যদি খাতা পেন্সিল এনে থাকেন ভালো, যদি হয়তো কিছু পেয়ে যান লিখে নেবেন। কিন্তু আজকে বেসিক্যালি আমি একটু আড্ডা মারবো আপনাদের সঙ্গে। অনেকেই নতুন আছেন এই মিটিং এ, সেই জন্য আজকে একটু পুরোনো দিনের কথা বলবো, ভালো লাগবে আপনাদের। শুনুন, এই অ্যামওয়ে ইন্ডিয়া আর আমাদের ব্যবসা, এই দুজনের বয়স কিন্তু এক, আমরা সমবয়সী। দুজনেরই বয়স 22 বছর। আমার শালা রানা
শুভাশিস তার নাম, ও তার স্ত্রী সুদেশনা আমাদের এই ব্যবসাটা অফার করেছিল 1997, তাই তো? 1997 সালে। তাদের ডাকে সাড়া দিয়ে শ্বেতা একা চলে গিয়েছিল আমেরিকায় ব্যবসাটা শিখতে, কারণ ওরা বলেছিল যে ইন্ডিয়াতে এখনো শুরু হয়নি ব্যবসাটা। আমি বলছি 1997 সালের কথা। ব্যবসাটা এলো ইন্ডিয়াতে 1998 সালের মে মাসে। তো অত আগে থেকে ইন্ডিয়াতে তো কোথাও কিচ্ছু নেই, কে শেখাবে? আমেরিকায় চলে এসো। আমি যেতে পারিনি, দুটো বাচ্চা, ছেলে একটা মেয়ে, তারা স্কুলেতে পড়াশোনা করছে। তো আমি তাদের তদারকি করতে থেকে গেলাম। অবশ্য আমি তাদের তদারকি করেছি এত বড় কথা বলবো না। আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল, সেই জয়েন্ট ফ্যামিলিতে তাদের কাকিমা, তাদের কাকা, জ্যাঠা, এরা সকলেই ছিলেন। তো তাদের মধ্যে করে তারা দিব্যি আনন্দেই ছিল। আর সেটা চলে গেল একা ওর ভাইয়ের কাছে আমেরিকায় গিয়ে ব্যবসাটা শিখলো। প্রায় 3 মাস ধরে ব্যবসাটা শিখলো। শিখে যখন ফিরে এলো 97 অক্টোবর মাসে, তখন কিন্তু শ্বেতার কাছ থেকে এই ব্যবসার কথাটা শুনে এতটাই এক্সাইটেড হয়ে গেলাম, সম্পূর্ণ খালি হাতে, মানে আমার কাছে প্রমাণ দেওয়ার মতো কিছু ছিল না। আমরা শুধু বিশ্বাস, মনের মধ্যে এক রাশ মন ভরা বিশ্বাস যে এইবার একটা দারুণ জিনিস আসছে, এটা আমরা সবাইকে বলবো, সবাই মিলে করব। তো এক্ষুনি থেকে চলো বেরিয়ে পড়ি সবাইকে বলবার জন্য। মহা উৎসাহে সবাইকে সেটা বলতে শুরু করে দিলাম যে দেখো এরকম একটা জিনিস আসছে, এদের এই ধরনের প্রোডাক্ট আছে, এরকম ভাবে সেই হিসেব পত্রগুলো হয়, এত টাকা ইনকাম করা যায়, দারুণ দারুণ প্রোডাক্ট। আর আরেকটা ভালো কথা, তোমরা যে যা করছো, চাকরি বাকরি ব্যবসা ট্যাবসা যে যা করছো, তার সঙ্গে কোন রকম ক্ল্যাশ হবে না, সেইটা রেখেই তোমরা এই বিজনেসটা করতে পারবে। তো এই সমস্ত সবাইকে বলতে আরম্ভ করলাম। অ্যাকচুয়ালি সেটাকে ঠিক প্ল্যান শো বলে না, কারণ ব্যবসার তখন জানি বাকি, আমাদের তো জব ব্যাকগ্রাউন্ড, আমি তখনও চাকরি করি, ব্যবসা সম্বন্ধে খুব একটা বলার কিছু নেই। আমরা যেটা বলতাম সেটা হচ্ছে স্বপ্ন পূরণের কথা, বলতাম একটা আনন্দময় জীবনের কথা, একটা সুন্দর দুশ্চিন্তা মুক্ত আগামী দিনের কথা। আর সেটাই ছিল আমাদের প্ল্যান শো। আর দেখতাম আমাদের কথা শুনতে শুনতে প্রথমে যে ভুরুগুলো কোঁচকানো ছিল সেগুলো আস্তে আস্তে সোজা হয়ে যাচ্ছে, অবিশ্বাসী চোখগুলো যেন আস্তে আস্তে স্বপ্ন পূরণের আশায় ঝলমল করে উঠছে। আর ওইগুলো দেখতাম আর নিজেরা আরো উৎসাহিত হতাম, লোককে শুধু বলে যেতাম দেখো এরকম একটা জিনিস আসছে, তোমরা প্রস্তুত থাকো। কারণ আমরা সকলের কাছে গিয়ে বলতাম যে এখনই আমরা এসছি, লোকে হয়তো বলতো যে কি কি বিজনেস, কোথায়, তাদের অফিস কোথায়, তাদের কোনো লিটারেচার আছে, কোনো প্রোডাক্ট দেখাতে পারো? আমাদের কাছে তখন কিচ্ছু নেই। আমরা সবাইকে এই কথাই বলে যেতাম যে ওটা আসছে, তোমরা তৈরি থাকো, যদি আসে আমরা তখন জয়েন করব, আর তোমাদেরও খবর দেব, তখন তোমরা সিদ্ধান্ত নেবে তোমরাও জয়েন করবে কিনা। আমরা আপাতত তোমাদের কাছে কোনো সইও নিচ্ছি না কোনো ফর্মে, আর একটা টাকাও চাইছি না। বললে ঠিক আছে, যখন আসবে তখন খবর দিও, দেখা যাক কি করা যায়। তখন আমরা বলেই যেতাম, আর আমাদের উৎসাহ আর আমাদের স্বপ্নের জোর, বিশ্বাসের জোর দেখে লোকজন আসতে লাগলো, অবাক চোখে হাঁ করে শুনতে লাগলো। এবং হয়তো একা এসছে, একাকেই শোনালাম, হয়তো অনেককে নিয়ে এসছে, তাদেরও শোনালাম। তো একা হোক, একদল হোক, আমার ডাইরেক্ট হোক, তাদের ডাউনে হোক, যেখানেই যে বলতো। আর তখন মানে কিছু না জেনে এত কথা বলার সাহস একমাত্র আমাদের ছাড়া, আমার ছাড়া আর কারুর ছিল না। বাবু টাবু শুভাশিস টুভাশিস তখন হাঁ করে দেখছি যে কি বলছে, আর কোনোদিন মেলাতে পারতো না, আজকে একরকম বলছি, কালকে একরকম বলছি। আসলে আমার শালার সঙ্গে রেগুলার যোগাযোগ হতো ফোনে, রাত্রিবেলা সে ফোন করতো, আমি করতাম না, তখন তো ওই আইএসডি খুব সেনা ছিলাম, আমি করতাম না, আমি অপেক্ষা করতাম। আমার শালা ফোন করলে আমি তার কাছ থেকে গুচ্ছের প্রশ্ন ছিল সমস্ত গুলো জেনে নিতাম, আর যখন যেটা জানতাম পরের দিন প্ল্যানেতে সেগুলো জুড়ে দিতাম। তো প্ল্যান গুলো বড় হয়ে যাচ্ছে, ক্রমশই বড় হয়ে যাচ্ছে। প্রথমে 15 মিনিট, তারপর আধ ঘন্টা, তারপর 1 ঘন্টা, কে বলে আমরা জানি না, কত কি বলবার আছে, যা আছে সব ঝেড়ে দিতাম। 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টার প্ল্যান দেখি। আর বলিহারি লোকজন, তারাও বাড়ি যেত না, হাঁ করে শুনছে, আমরাও বক বক করে যাচ্ছি, লোকেও শুনে যাচ্ছে। তো ওই অ্যামওয়ে আসার আগের 6 মাসে অন্তত 1,500 জনকে প্ল্যান দেখিয়ে ফেলেছিলাম। সবাই যে আমার পরিচিত তা নয়, আমি যাদের বলছি তারা নিয়ে আসছে,
তারা যাদের নিয়ে আসছে তাদের পরিচিত এরকম ভাবে প্রায় ১,৫০০ জনকে প্ল্যান দেখিয়ে ফেলেছেন। প্ল্যান মানে ওইটা, প্ল্যান নয় যেটা, সেটা শুধু স্বপ্ন দেখানো, সেটা আগামী দিনের একটা সুন্দর দিনের স্বপ্ন। তো আমরা স্বপ্ন দেখাতাম, আর কেউ কেউ বলতো আগে কোম্পানি আসুক, তারপর দেখা যাবে। আমি বলতাম দেখুন, কোম্পানি যখন আসবে তখন আমরা এতটাই উপরে চলে যাব, তখন আমাদের দেখতে গেলে আপনাদের টেলিস্কোপ লাগবে, তার চেয়ে এখন যেটা বলছি শুনে নিন। এবং ঠিক তাই হয়েছিল, যে অ্যামওয়ে এলো 5th মে 1998, আর আমরা আগে থেকে ওই রকম বিশ্বাস নিয়ে অত লোকের সঙ্গে কাজ করে যাচ্ছি। লোকে বলেছিল পাগল নাকি, কোথাও কিছু না, হাতে নিধিরাম সর্দার। আর আমরা কিন্তু, আমায় একজন বলেছিল, আমার খুব ক্লোজ, যে দেখ যদি না আসে, তুই এমন কাণ্ড করছিস লাফিয়ে ঝাঁপিয়ে, শেষকালে যদি না আসে তখন কিন্তু লোকজন তো পিছনে পড়ে যাবে, তখন আওয়াজ দেবে। আমি বলেছিলাম যে আওয়াজ কেন দেবে, আমরা তো কারোর কাছে পয়সাও চাইছি না, সই করতেও বলছি না। এলে আমি জয়েন করব, তারপর তারা জয়েন করবে, যদি না আসে আমিও জয়েন করবো না, কেউই জয়েন করবো না, তাতে অসুবিধা কি হবে। আমি কিন্তু, তোমরা যে সময়টা টিভি দেখছো, খবরের কাগজ পড়ছো, আড্ডা মারছো সারাদিন কাজ করার পর, আমিও সারাদিন কাজ করি, চাকরি করি, করে সেই সময়টা, সন্ধ্যের সেই সময়টা আমি শুধু লোকের কাছে গিয়ে এই স্বপ্নের কথা, আগামী দিনের কথা বলে যাচ্ছি। তো তুমি তোমার মতো সময় কাটাচ্ছ, আমি আমার মতো সময় কাটাচ্ছি, আমি তো কাউকে ঠকাচ্ছি না, লোকে আমার পিছনে পড়বে কেন। তো ঘটনা তাই ঘটেছিল, যে অ্যামওয়ে যখন সত্যি এলো 1998 সালের 5th মে, আমরা জয়েন করলাম, আমাদের সঙ্গে সুভাষিস, আমাদের সঙ্গে দেবাশিস এবং আরো অনেকে, মানে একটা ব্যাচে প্রায় 20 জন, আমরা 20টা ফর্ম তুলেছিলাম, 20 জন জয়েন করলাম। তারপরে সবাইকে বলতে লাগলাম এসে গেছে, তোমরা যদি চাও চলে এসো চলে এসো। তো 300 জনকে আমরা লিস্ট করেছিলাম, যে প্রথমে এডিএসডি ওপরে অসিতা বসেতা, তার নিচে সুভাষিস, দেবাশিস, এরা সমস্ত, তার নিচে তাদের গ্রুপ, তাদের নিচে তাদের গ্রুপ, এই করতে করতে প্রায় 300 জনের মতো একটা পেপার টিম, অস্তিত্ব নেই এমনি বাস্তবে, কিন্তু পেপার টিম, আমি বলতাম ক্যাসেল ইন দ্য এয়ার, সেই ক্যাসেল ইন দ্য এয়ার তৈরি করেছিলাম। এবং তাদের সবাই গিয়ে 300 জনের নাম ছিল তাকে, সেই 300 জনকে আমরা ফোন করে বললাম যে সেই যে বলেছিলাম এসে গেছে, এবার তোমরা বলো কি করবে। তো বলিহারি 300 জনের মধ্যে 287 জন কিন্তু টার্ন আপ করেছিল, এবং তারা এসে জয়েন করেছিল, এবং তখন ফর্ম টর্ম ফিল আপ করতে হতো, ফিজিক্যালি অনেক কিছু লাগতো। তো সেই সমস্ত দিয়ে টিয়ে তাদের জয়েন করাতে 12 দিন লেগেছিল, আর তাদের প্রত্যেককেই একটা করে কিট নিতে হতো, সেই কিটের মধ্যে 6টি প্রোডাক্ট, এবং তাই দিয়ে যা পিভি হতো, সব মিলিয়ে 287 জন এলো, জয়েন করলো, এবং তাদের ওই সমস্ত পিভি অ্যাড করে 17ই মে, 5ই মে এমওএ এলো, আর 17ই মে, মানে 12 দিনে এই প্রসেসটা চলেছিল। 12 দিন বাদে আমরা সিলভার হয়ে গেলাম। এবার লোকজন পরে অবাক হয়ে বলেছিল যে এটা কি করে সম্ভব, যে সিলভার হতে তোমরা নিজেরাই বলো যে 1 থেকে 1.5 বছর, কারো কারো 2 বছর, কারো কারো আরো বেশি লাগে, তোমরা 12 দিনে কি করে হলো। তখন আমরা ভেবে দেখেছিলাম সত্যি তো 12 দিনে কি করে হলাম। আসলে চাইনিজ ব্যাম্বু ট্রি বলে এক ধরনের গাছ আছে, এটা চায়নাতে হয়, এক ধরনের বাঁশ গাছ, বিশেষ একটা টাইপের বাঁশ গাছ। এটাকে যখন তার বীজ পোঁতা হয় মাটির নিচে 6 ইঞ্চি নিচে পুঁততে হয়, মাটির 6 ইঞ্চি নিচে যখন পোঁতা হয়, তখন তারপর থেকে 6 মাস ওই চাষা যে পুঁতেছে সে শুধু জল দিয়ে যায়, একটু সার দেয়, জল দেয়, আশেপাশে আগাছা হলে তোলে, কিন্তু কোনো কিছুর দেখা পাওয়া যায় না সেই বীজের কি হলো। কিন্তু 6 মাস বাদে হঠাৎ দেখা যায় যে 2টো পাতা উঠেছে। 6 মাস লাগলো তার ওই 6 ইঞ্চি মাটি পেরোতে, 6 ইঞ্চির নিচে তাকে পোঁতা হয়েছিল, 6 মাস ধরে সে 6 ইঞ্চি পেরোলো, কিন্তু যেই 2টো পাতা বেরোলো, তারপরে নেক্সট 6 মাসের মধ্যে 18 ফিট লম্বা। 18 ফিট মানে আমি ধরুন, আমায় যারা দেখেছেন আমার 3 গুণ লম্বা। তো লোকে অবাক হয়ে বলতো বাবা এটা কি গ্রোথ। আসল কথা, বাইরে যে গ্রোথটা হয় সেটা আমরা চোখে দেখতে পাই, আর সেটা দিয়েই আমরা সবকিছু বিচার করি। কিন্তু যখন তার ওই 6 মাস ধরে ইন্টারনাল গ্রোথ হচ্ছিল, মাটির নিচে যখন সে বাড়ছিল, সেটা তো কারোর চোখে পড়েনি। তখন তার যন্ত্রণা, তখন তার একাকিত্ব, তখন তার অসহায়ত্ব, তখন তার হতাশা,
তখন তার আলো দেখবার জন্য প্রাণের আকুলতা এইগুলো কিন্তু সে একা ভোগ করেছে। যখন সে বেরোলো তারপর থেকে কিন্তু চমকে দিয়েছে দুনিয়াকে। তো ওইটাই পরবর্তী দিলাম যে যখন কেউ সিলভার হয়, প্ল্যাটিনাম হয়, গোল্ড হয়, কোনো একটা বিশেষ পিনে পৌঁছয়, তখন সাকসেসফুল, তখন তার একমুখ হাসি, তখন স্টেজের ওপর তাকে ফেলিসিটেট করা হচ্ছে, রেকগনাইজ করা হচ্ছে তার টিমের তরফ থেকে, অ্যামওয়ের তরফ থেকে, সবার তরফ থেকে। তখন মালা, তখন বোকে, তখন পিন পরানো হচ্ছে, তখন হাততালি, তখন সবাই উঠে দাঁড়িয়ে ধন্য ধন্য করছে। কিন্তু তার আগের লড়াইটা, আজকে না হয় আলো, মালা, হাততালি, তার আগের লড়াইটা কিন্তু তার একার লড়াই, যন্ত্রণার লড়াই, বারবার পড়ে গিয়ে গা হাত পা ছড়ে যাচ্ছে ব্যথা, তবু উঠে দাঁড়ানোর লড়াই। তো এই লড়াইটা যে লড়ে, দুনিয়া তাকে হাততালি দেবে না, তাকে মালা দেবে না? তারাই তো ইতিহাস তৈরি করে, তারাই তো অন্য মানুষের মনে ভরসা জাগায় যে তুমিও লড়ো, তোমারও হবে। অনেকে আছে বলে যে আগে চোখে দেখি তবে বিশ্বাস করবো, চোখে না দেখলে বিশ্বাস করবো না। আমি বলি বিশ্বাস না করলে তুমি দেখতেই পাবে না। যেমন ধরো, কান্তিগালা যদি গড়িয়াহাটে মাছ বিক্রি করে, ধরে নাও কান্তিগালা গড়িয়াহাটে মাছ বিক্রি করছে, তুমি তাকে দেখে চিনতে পারবে? তুমি হয়তো তার কাছেই মাছ কিনেছো, মাছ কিনে আবার বাড়িতে এসে বলবে গিন্নিকে, গিন্নি যেন গড়িয়াহাটে আমি যেখানে মাছ কিনলাম সেই মাছওয়ালা কিনে অনেকটা ঠিক কান্তিগালার মতো দেখতে। আসল কথা, তুমি কান্তিগালাকে দেখেও বিশ্বাস করনি যে কান্তিগালা গড়িয়াহাটে মাছ বিক্রি করতে পারে, অসম্ভব। তাই জন্য তুমি তাকে দেখেও দেখতে পাওনি, তোমার মনে হয়েছে কান্তিগালার মতো, কিন্তু কান্তি না। কান্তিগালা আমায় মাফ করবেন এই উদাহরণটা দেওয়ার জন্য, কিন্তু ঘটনা হচ্ছে তাই যে আমরা যদি বিশ্বাস না করি, আমরা দেখেও দেখব না। যারা বলে যে আগে দেখি তবে বিশ্বাস করি, আরে তুমি যেটা আগে কোনোদিন দেখোনি, তার সম্বন্ধে তোমার ধারণা নেই, তুমি দেখে আর কি বিশ্বাস করবে? বরং আগে বিশ্বাস করে নাও, বুদ্ধিমানের কাজ। দেখুন, এই ব্যবসাটা হচ্ছে আসলে আশা, স্বপ্ন আর বিশ্বাস ট্রান্সফারের ব্যবসা। যে প্ল্যানটা তুমি দেখাচ্ছ, সেই প্ল্যানের মাধ্যমে তুমি কি বলতে চাইছো? তুমি কিছু ইনফরমেশন দিচ্ছ, এবং সেই কি দিচ্ছ তার চেয়ে বড় কথা কি ভাবে দিচ্ছ। তুমি বলার সময় যদি তোমার চোখে সেই এক্সাইটমেন্ট, সেই বিশ্বাস, মানে লোকে শুধু এটাই দেখতে চায় তুমি যা বলছো তুমি নিজে কতটা বিশ্বাস করো সেটা। যদি দেখো যে তোমার চোখে মুখে সেই বিশ্বাসটা ঝরে পড়ছে, তাহলে হয়তো সে প্রথমবার শুনছে, জীবনে কোনোদিন এসব শোনেনি, তবুও কিন্তু সে বিশ্বাস করবে। ঠিক যেরকম ভাবে আমাদেরও করেছিল। আমরা তো আমাদের চেনা পরিচিতকে বলেছিলাম, কিন্তু অনেক অপরিচিতকেও বলেছিলাম। হয়তো চেনা পরিচিতদের আমাকে বিশ্বাস করতে সুবিধা হয়েছিল, কারণ তারা আমায় অনেকদিন ধরে চেনে, হয়তো আমার মধ্যে কিছু বিশ্বাসযোগ্যতা ছিল, তাই তারা আমার কথা এক কথায় মেনে নিয়েছে। কিন্তু হোয়াট অ্যাবাউট আননোন পিপল, যারা এসেছিল চেনা লোকের মাধ্যমে, তো অচেনা লোক এসেছিল, তারা কেন মানলো, তারা কেন এক্সাইটেড হলো? এই যে যারা প্রথম এগিয়ে এসে হাত ধরেছিল, তাদের মধ্যে বাবু জয়া, শুভাশিস সুজাতা একদম প্রথম। আমাদের এই ব্যবসায়িক জীবনে ওরা ঈশ্বরের আশীর্বাদ নিয়ে এসেছিল, এবং যত লোক এসেছিল তাদের মধ্যে ডেফিনেটলি ব্রাইটেস্ট নাম দুটো হলো শুভাশিস সুজাতা। ওরাই প্রথম আমাদের বিশ্বাস করেছিল। আর যদি বিশ্বাস, মানে বিশ্বাস করে যে কি উপকার করেছিল ওরা নিজেরাই জানে না, কারণ তখন তো আমাদের একদম কাঁচা মাইন্ডসেট, বেশি রিফিউজাল, বেশি ধাক্কা নেওয়ার মতো ক্ষমতা নেই। প্রথমেই যদি ধাক্কা খেয়ে যেতাম, ওরাও যদি পরবর্তীকালে, অনেকে যেমন বলেছিল না 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 এসব হয়টয় না, ওরাও যদি এরকম ভাবে বলে দিত তাচ্ছিল্যের সঙ্গে হয়টয় না, তাহলে যে কি হতো আমি এখন ভাবতেই পারি না। এখনো হয়তো আমি সেই চাকরিটাই করছি, আর এখনো হয়তো আপনারা কেউই আমাদের টিমে আসেননি, আর আজকে জুম মিটিং করার বদলে আমি হয়তো শুয়ে শুয়ে ঘুমোচ্ছি সন্ধ্যাবেলা। মানে ভাবাই যায় না, ভাবতেও ভয় করে যে কি হতে পারতো। আর শুভাশিস সুজাতা এলো যে বিশ্বাস নিয়ে, তারপর একে একে অনিরুদ্ধ মহুয়া,
যে কোনোদিন মিটিং এর ঘরে বসে মিটিং শোনেনি। আমি যেতাম সুভাষিসের ঘরে বসে মিটিং শোনাচ্ছি খুব আবেগের সঙ্গে, অনেক বিশ্বাস এবং এক্সাইটমেন্টের সঙ্গে। আর দেখছি পাশের ঘরে অনিরুদ্ধ শুয়ে শুয়ে খাটে শুয়ে শুয়ে শুনছে, কিন্তু কান খাড়া, আমাকে বুঝতে দিচ্ছে না কিছু। তারপরে এখন তাদের কি বিশাল টিম। চুঁচুড়া থেকে পেয়েছিলাম দেবাশিস সংযুক্তা সেনগুপ্ত, তাদের সঙ্গে দুর্গা শঙ্কর কৃষ্ণা, এবং পরবর্তীকালে আরো অনেকে, সকলের নাম করা হয়তো সম্ভব হবে না, অনেকে। ওদিক থেকে কিরিটি শাশ্বতী, ওদের হয়ে প্ল্যান দেখাতে গিয়ে সব বিচিত্র অভিজ্ঞতা, সেসব পরে যদি সুযোগ হয় এক একদিন বলবো, মানে হাসতে হাসতে দম আটকে যায়। তারপরে অচিন্ত সম্পা, তার থ্রু দিয়ে দীপু অর্পিতা, দীপু মানে অরুণাভ আপনারা যাদের বলেন, কাজল লিপিকা খড়গপুর থেকে নিয়ে এলো নিখিল সীমাকে, সে আবার খড়গপুর বলে না, বলে খড়গপুর। তো সেখানে খড়গপুরে নিখিল সীমার সঙ্গে ওদের টিমেতেও গিয়ে কাজ করেছি। আর মনে পড়ে যায় খড়গপুর স্টেশনে একটা বিশাল বড় হনুমানের মূর্তি আছে, তো সেইখানে নিচে চায়ের ভাঁড় হাতে আড্ডা। তখন খড়গপুর মানে এত এক্সাইটমেন্ট ছিল, মিটিং হয়ে গেল এবার চলো বাড়ি চলো, ওরম ব্যাপার নয়, এসেছি আর বাড়ি যাবার নাম নেই, সবাই মেতে আছে, সবাই সবাইকে এনজয় করছে, আড্ডা। সব যে বিজনেসের আড্ডা তো নয়, বিজনেস পরবর্তীকালে কি হবে তার এক্সাইটমেন্ট সব তো ছিলই, শুধু আড্ডা। তার মানে কি, আমরা একে অন্যের কোম্পানিটা এনজয় করছি, সারাদিন ধরে এনজয় করেছি, মিটিং এর মধ্যে এনজয় করেছি, তাতেও ফুরোয়নি, রাত্রিবেলা জেগে ভোরবেলায় ট্রেন, সারা রাত ঘুমিয়ে কি করবো, ওইখানে চা খেয়ে আড্ডা মেরে গান করে, মানে সে সমস্ত দিন অসাধারণ, ভোলা যায় না। রঞ্জন প্রমিতা, মিটিং এর পর রঞ্জনকে চা দিলে খেত না, বলতো আমি দুধ খাই। আমি রঞ্জনকে প্রথম শুনেছিলাম কারণ কলেজ লাইফের পর থেকে আমি দুধ খাই বললে লোকে আওয়াজ দিত। এই একটি ছেলে যে সাহসের সঙ্গে বুক চিতিয়ে বলতো আমি দুধ খাই। এদিকে দেবাশিস মিতা এলো, দেবাশিস মিতা, তার থ্রু দিয়ে কৌশিক শুভা, হ্যাঁ, আর হাজরা মোড়ে কৌশিক শুভার জন্মদিন পালন। মিটিং এর পর তখন আমাদের সুজাতা সদনে মিটিং হতো, সেইখানে ভাঙার পর এসছি হাজরা মোড়ে, হঠাৎ জানা গেল শুভার জন্মদিন। অমনি চাঁদা তুলে কত টাকা, 10 টাকার একটা ক্যাডবেরি চকলেট, তাও আবার চাঁদা তুলে কিনতে হলো, গিফট, সেইটা দেওয়া, হ্যাপি বার্থডে টু ইউ গান হলো, তারপর গিফট। আর সেই গিফট পেয়ে শুভার কি কান্না। শুভা আজও কিন্তু সেই একই রকম আছে। উজ্জ্বল মিঠু এলো, প্রশান্ত গীতা, আমরা মিঠুর গান শুনতাম, কি দারুণ গান করতো, এখনো করে। তো আমরা কিন্তু শুধু ব্যবসা নয়, ব্যবসার মাধ্যমে একে অন্যকে চিনেছি, একে অন্যকে জেনেছি, একে অন্যের গুণগুলো এনজয় করেছি, একে অন্যকে ফ্লারিশ করতে সাহায্য করেছি। আসাম থেকে প্রশান্ত গীতা, তারপরে আসাম থেকে সুব্রত বিজয়লক্ষ্মী, দিলীপ দীপা, হায়দ্রাবাদ থেকে এলো সঞ্জয় দীপ্তি। আমরা জানতামই না হায়দ্রাবাদে এইরকম একজন বিজনেস পাগল, এরকম এক্সাইটেড একটি কাপল থাকতে পারে, সঞ্জয় দীপ্তি। তারপরে কলকাতায় দেবমাল্য, অনুরাধা, অভিজিৎ, দেবযানী, মানে শুরু থেকে আমি যাদের সঙ্গে কাজ করেছি, যাদের সান্নিধ্যে এসেছি, এনরিচড হয়েছি, কত কি শিখেছি, কত কি জেনেছি, এরা সমস্ত, এবং আরো অনেকে পরবর্তীকালে, মানে আজকে বলতে গেলে শুধু নাম করতে করতেই আজকে মিটিং শেষ হয়ে যাবে, ওই জন্য আমি সকলের নাম করতে পারছি না, কেউ কিছু মনে করো না। তোমরা সব আমার বুকের মধ্যে আছো, তোমরা এক একজন আমার বুকের এক একটা পাঁজর, বহু নাম, কত এক একটা নাম মনে পড়ে, আর কত ঘটনা যে মনে পড়ে যায়। মজা হচ্ছে এরা কিন্তু কেউ শুধু পয়সার জন্য ব্যবসায় আসেনি, একটা সুন্দর অ্যাসোসিয়েশন, এথিক্যাল ব্যবসা। অনেকেই বলতো যে এরকম একটা ব্যবসা আমরা ভাবতে পারি না যেখানে জোচ্চুরি করতে হয় না, লোক ঠকাতে হয় না, কাউকে ল্যাং মারতে হয় না, কোনো কিছুকে ফাঁকি মারতে হয় না, একদম পুরো সৎ এথিক্যাল একটা ব্যবসা, সেইটা টানে লোকে এসেছিল। এবং যে মানুষজনগুলো, যে অ্যাসোসিয়েশন, এই মানুষগুলো তাদের মনের মাধুর্য নিয়ে, তাদের মনের গুডনেসটা নিয়ে লোকের সঙ্গে মিশত, প্রত্যেকে মানে নেশার আড্ডা মারার একটা সময় কাটানোর কি যে আনন্দ ছিল,
এখন টিম বড় হয়ে গেছে, এখন সুযোগ পাই না, এখনো ভীষণ ইচ্ছে করে সেই যাদের আমি চিনতাম তাদের সঙ্গে তো বটেই, যাদের এখনো চিনি না, অনেক নতুন মানুষ, প্রত্যেকেই সুন্দর, প্রত্যেকেই মনের দিক থেকে মেশবার মতো মানুষ, তাদের সঙ্গে কিন্তু এই যে আমরা এখন মিশছি কিন্তু সামনাসামনি মিশতে পারছি না। এখন হয়তো আমি জানি না কত হাজার লগ ইন করেছে সারা ভারত থেকে, কিন্তু আগে যেটা ছিল হ্যান্ডশেক করা, কোলাকুলি করা, একসঙ্গে বসে খাওয়া, আড্ডা মারা, সেটা হয়তো আর হবে না, কবে হবে জানি না। যাই হোক, আমরা ক্রমশ এটাতেও অভ্যস্ত হয়ে যাব, এর মধ্যে থেকেই আনন্দ নেওয়ার চেষ্টা করব, কারণ মানুষ তো চেঞ্জ করবে, সব জীবন চেঞ্জ করবে, সবকিছু চেঞ্জ করবে এবং এটা অ্যাকসেপ্ট করতে হবে। এরা জয়েন করেছিল সুন্দর একটা অ্যাসোসিয়েশন, এথিক্যাল ব্যবসা, টেনশন ফ্রি জীবন, ফ্রিডম, নিজের জীবনে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা, আর সবাই মিলে কিছু একটা করবার, নতুন একটা কিছু করবার, একটা কনস্ট্রাকটিভ কিছু করার, বহু মানুষের সঙ্গে মেলবার একটা, শেখবার একটা আগ্রহ, এই নিয়ে জয়েন করেছিল। পয়সার কথা কিন্তু অনেক শেষে। কেন জয়েন করেছো নানা কারণ বলতে বলতে পয়সার কথা বলতে ভুলেই যেত, কারণ পয়সাটা ছিল বাই প্রোডাক্ট। আমরা বলতাম যে তুমি যদি ঠিকভাবে করে যাও, মানুষের সঙ্গে মিলে যাও, সবাইকে যদি এই ব্যবসাটা, এই নতুন বাঁচার রাস্তাটা সবার সঙ্গে তুমি বিতরণ করো, বিনিময় করো, তাহলে পয়সা আপনি আসবে, তোমায় ডোন্ট ওয়ারি, তোমায় ওই দিকে তাকিয়ে। আসলে কি, ঠাকুরের কথা, ঠাকুর বলছেন যে শুধু পয়সার দিকে তাকালে মন নোংরা হয়ে যায়। আর এটা এমন একটা ব্যবসা, এমন একটা সেট করে রেখেছে যে তুমি শুধু এই কাজগুলো করে যাও, পয়সা তোমার আপনি আসতে লাগবে, তুমি ঠেকাতে পারবে না। তুমি পয়সা আসা, তোমার ব্যাংকে জমা হওয়া তুমি আটকাতে পারবে না, কাজে ওটা নিয়ে চিন্তা করার কি দরকার। তুমি তোমার কাজটা করে যাও মনের আনন্দে, টেনশন ফ্রি। কারণ পয়সার দিকে তাকালে কত এলো, আগের মাসে কত এসেছিল, এ মাসে কেন কম এলো, ইত্যাদি টেনশন এসে যায়, এবং সেই টেনশনের জন্য আমাদের কাজকর্মের কোয়ালিটিটা একটু এফেক্টেড হয়ে যায়। ওই জন্য পয়সা যেমন আসছে আসুক, আনন্দটা নাও, এই বিজনেস করার আনন্দটা। কারণ আমরা জানি যে তুমি সাকসেস পাবে যদি দ্য জার্নি টুয়ার্ডস সাকসেস এটাকে যদি এনজয় করতে পারো। আমরা অনেকেই কিন্তু জার্নিটাকে এনজয় করতে পারি না, বিরক্ত হয়ে যাই, ধৈর্য চলে যায়, একঘেয়ে লাগে, নানা রকম বিরক্তি এসে যায়, অবিশ্বাস এসে যায়। কিন্তু আমার সাকসেসটা তাহলে আসবে কি করে? আমি যদি সাকসেস পাওয়ার রাস্তাটাতেই এত বিরক্ত হয়ে যাই, তাহলে সাকসেসটা গিয়ে পৌঁছবো কি করে? তো ওই জন্য আমরা ওটাই করেছিলাম, না জেনে করেছিলাম, যে আমরা আসলে সাকসেসে পৌঁছতে উই আর বাউন্ড টু, আমরা পৌঁছতে বাধ্য, কারণ আমরা জার্নিটাকে এনজয় করছি। আপনি যদি জার্নিটাকে এনজয় করাটা এনশিওর করতে পারেন, আপনি কিন্তু বাই ডিফল্ট সাকসেসটাকেও এনশিওর করে ফেললেন, ওটা আসবেই। এবং ওটা আসা মানেই তখন পয়সা আসবে, তখন স্বাধীনতা আসবে, আনন্দ আসবে, টেনশন ফ্রি লাইফ, যা যা কিছু আমরা বলি, যার যার জন্য আমরা এই বিজনেসটায় জয়েন করেছি, সব চলে আসবে। জাস্ট এনজয় দ্য জার্নি। আর এই যে নিজেদের এনজয় করা, ব্যবসাটাকে এনজয় করা, কাজকর্মগুলোকে এনজয় করা, এই সম্মিলিত বিশ্বাসটা আস্তে আস্তে সকলের মধ্যে ছড়িয়ে পড়তে লাগলো, আস্তে আস্তে ছড়িয়ে পড়তে লাগলো। আমরা করতে করতে শিখেছি, কারণ গোড়ার দিকে তখন কিন্তু ব্রিড সিস্টেম ছিল না। ব্রিড সিস্টেম এসছে 2000 সালে, তার আগে আমাদের 2 বছর ব্যবসাটা করা হয়ে গেছে। ব্রিড সিস্টেমের অনেক কিছুই ভাষা ভাষা রানার কাছ থেকে শুনছি, তখন আমার তীর্থঙ্করের সঙ্গে আলাপ হয়নি। রানা ফোনে বলতো, বই পাঠাতো, যেই আসতো তার থ্রু দিয়ে কিছু বই পাঠিয়ে দিত, কিছু ক্যাসেট পাঠিয়ে দিত, সেগুলো শুনতাম, পড়তাম, তার থেকে যেটুকু জানতাম। কিন্তু চূড়ান্ত আনাড়ি, একদম ফার্স্ট জেনারেশন বিজনেসম্যান, আমাদের বংশে কেউ কোনোদিন বিজনেস করেনি, আমরা চাকরি করেছি ইত্যাদি। সেরকম একটা অবস্থায় তীর্থঙ্কর কলকাতায় এলো। কে তীর্থঙ্কর? দারুণ নামটা, কিন্তু তাকে কোনোদিন দেখিনি, পরিচয় নেই। তীর্থঙ্কর একটা প্ল্যান শো করবে এবং ও খুঁজছে কলকাতায় কোনো এক্সাইটেড কেউ যদি বিজনেসটা করে। আর তখন তো মানে হাতের কাছেই পেয়েছিল, লম্বুটাকে ধর। তো আমাকে ডাকলো, আমি ওদের বাড়িতে গেলাম, বললো যে এই প্ল্যান শো হবে, তার আগে তুমি একটু হোস্টিং করে দিও। হোস্টিং? সে এবার কি গায়ে দেয় না মাথায় মাকে? তীর্থঙ্কর
প্ল্যান কি বলবে না বলবে সেটা ভাবছে, ছাতে পায়চারি করছে, আর আমি তার পিছন পিছনে মানে কোনো মতে ভরসা পাচ্ছি না আর কি। কি এত বড় একটা লোক যদি জিজ্ঞেস করি ওকে পোস্টিং কি, ও তো ভেবেছে আমি একটা বড় সড়ো লিডার। আর কোনো মতে আর কি কুতিয়ে কুতিয়ে বলে ফেললাম, আচ্ছা টিটি, এই হোস্টিং ব্যাপারটা কি? মানে সেই কথাটা তীর্থঙ্কর আজও বলে, আজও ভুলতে পারে না। যে তাই বলছিলাম যে আমরা চূড়ান্ত আনাড়ে ছিলাম, কিন্তু ইনোসেন্ট ছিলাম, এক্সাইটেড ছিলাম, আর ড্রিমার তো ছিলামই। কাজে হোস্টিং কাকে বলে, এটা একটা মানে কোয়েশ্চেন অফ দ্য সেঞ্চুরি। ক্রমে বুঝেছিলাম যে মানুষ সব এক, এক মানে অন্য অর্থে প্রতিটি মানুষই আলাদা, কিন্তু আমি যে অর্থে বলছি সেটা হচ্ছে যে অবিশ্বাসী সেও কিন্তু আসলে বিশ্বাসী। আপনি যদি দেখেন কথাটা, অবিশ্বাসী আর বিশ্বাসীর মধ্যে তফাৎ হচ্ছে শুধু ওই এর একটা তালা মারা আছে, ওই তালাটা যদি খুলে ফেলা যায় তার মধ্যে থেকে একটা আস্ত বিশ্বাসী বেরিয়ে আসে। কিন্তু ওই তালার চাবিটা খুঁজে পেলে ওটাকে অনেক সময় বলা হয় হট বাটন। ওই হট বাটনটা যদি আমি সন্ধান পেয়ে যাই, তাহলে কিন্তু তার ভিতরে একটা মুক্ত মানুষ বেরিয়ে আসে, যে সবকিছু শিখতে রাজি, সবকিছু শুনতে রাজি, এক্সাইটেড, সমস্ত কিছু করতে রাজি। ওই তালার ভেতরে থাকে, তার মানে সে অনেক ধারণা, অনেক নেগেটিভ তার ছোটবেলা থেকে গ্রুমিং, সে যে নেগেটিভ অ্যাসোসিয়েশনে থাকে, সেই টিভির মধ্যে দিয়ে যা নেগেটিভ পায়, খবরের কাছ থেকে যা নেগেটিভ পায়, অফিসে বসের কাছ থেকে, বন্ধু বান্ধব, সমস্ত দিক থেকে সেইটার মোড়কে মোড়া থাকে। ওটাই হচ্ছে অফুল ব্যাপার, ওটাকেই বলা হয়। সেইটাকে যদি খুলে ছাড়িয়ে দেওয়া যায়, তার ভেতর থেকে একটা বিশুদ্ধ বিশ্বাসী মানুষ বেরিয়ে আসে, এবং সে কিন্তু তখন অসাধ্য সাধন করতে পারে, কারণ বিশ্বাসী অসাধ্য সাধন করে। ওই জন্য আমাদের প্রথম এমরাল্ড হওয়ার পর প্রথম যে সেমিনারটা হয়েছিল, সেটা রেকর্ডিং হয়েছিল, হয়ে তার একটা ক্যাসেট বেরিয়েছিল, সেটার নাম দিয়েছিলাম বিশ্বাসে মিলায় বস্তু। বিশ্বাসে মিলায় বস্তু, এটা মোস্ট প্রবাবলি, আমার যদি খুব ভুল না হয়, এটা বোধহয় হাওড়ার ময়দানের কাছে যে হলটা, ওখানে রেকর্ডিং হয়েছিল। বস্তু, বিশ্বাসে মিলায় বস্তু, বস্তু মানে সাকসেস। আপনি যেটা চাইছেন সেইটা আপনি পাবেন যদি আপনি বিশ্বাস করেন যে আপনি পেতে পারেন, আপনি পাওয়ার উপযুক্ত, এবং আপনি ওটা পেয়েই ছাড়বেন, তবেই কিন্তু আপনি সেটা পাবেন। এবং তখন আপনার মনে হবে যে এই এত সোজা পাওয়া, হ্যাঁ এত সোজাই হয়ে যায় যদি আপনি বিশ্বাস করতে পারেন। আর যদি বিশ্বাস করতে না পারেন, ইট বিকাম সো ডিফিকাল্ট, যে তখন আপনি মানে এক পা চলবেন আছাড় খাবেন, এক পা চলবেন দু পা পিছিয়ে যাবেন, অনেক কিছু ঘটতে আরম্ভ করবে এবং আপনি হয়রান হয়ে যাবেন। কিন্তু বিশ্বাস করলে সেটা হয়। একটা গল্প, তখন রামায়ণের যুদ্ধ শেষ হয়ে গেছে, শ্রীরামচন্দ্র সীতা দেবীকে সঙ্গে নিয়ে ব্যাক করে গেছেন অযোধ্যায় রাজত্ব করছেন, আর যাওয়ার আগে লঙ্কাতে বিভীষণকে রাজা করে দিয়ে গেছেন। তো অনেক দিন হয়ে গেল, রামচন্দ্রের জন্য, বিভীষণ আবার রামচন্দ্রের খুব ভক্ত, তো রামচন্দ্রের জন্য খুব মন কেমন করছে, কিন্তু রাজ্য ছেড়ে তো যাওয়া যায় না। তো বিভীষণ একজনকে, দূতকে উনি পাঠালেন রামচন্দ্রের কাছে, পাঠাবেন আর কি, যে সে গিয়ে জেনে আসবে শ্রীরামচন্দ্র মা সীতা কেমন আছেন, এবং তাদের বিভীষণের প্রণাম জানিয়ে আসবে। ওই জন্য একজনকে পাঠাচ্ছেন। তো বলছেন যে যাও তুমি দূত, তুমি গিয়ে একটু খবরাখবর নিয়ে এসো। তো দূত বলছে কি করে যাও, মাঝখানে সমুদ্র আছে তো। আর শ্রীরামচন্দ্র লঙ্কা জয় করার সময় যে সেতু বানিয়েছিলেন হনুমান টনুমান বাঁদরেরা সবাই মিলে, সে তো এখন বেশ কিছুদিন হয়ে গেল, সে সেতু ভেঙে টেঙে চলে গেছে, তা দিয়ে আর যাওয়া যাবে না, সেটা সারানো হয়নি। তো আমি যাব কি করে? তখন বিভীষণ বলছেন যে আচ্ছা আমি তোমায় একটা জিনিস দিচ্ছি, বলে উনি একটা বট গাছের একটা পাতা নিয়ে তাতে কি যেন লিখে একটু ভাঁজ করে দুধকে দিয়ে বললেন, এইটা তোমার কাপড়ের খুঁটে বেঁধে নিয়ে তুমি সমুদ্রের উপর দিয়ে হেঁটেই চলে যাও, কিন্তু খবরদার এটা কখনো খুলে দেখবে না। আমি যা তোমায় করে দিলাম, ওই সমুদ্রের উপর দিয়ে হেঁটে যাবো, আমি তো ডুবে যাবো। বললেন আমি ওই যে বললাম তুমি ডুববে না, কিচ্ছু হবে না। তো
তুমি এইটি তোমার কাপড়ের খুঁটে বেঁধে নিয়ে চলে যাও সমুদ্রের উপর দিয়ে। তো সে তো ওইটি কাপড়ের খুঁটে বেঁধে সমুদ্রের ধারে গিয়ে 1 পা, আরে 2 পা, এ তো জলের ওপর, পায়ের পাতা ভিজছে না। 1 পা, 2 পা, 3 পা, 4 পা করতে 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 দিব্যি চলে যাচ্ছে। আর সমুদ্রের তীরে সবাই দাঁড়িয়ে অবাক হয়ে দেখছে যে একটা মানুষ এটা হতে পারে নাকি? জলের উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, ঢেউ আসছে, ঢেউয়ের ওপর দিয়ে হেঁটে বেরিয়ে চলে যাচ্ছে। তো বেশ কিছু দূর যাওয়ার পর সেখানে আর মানুষ ডোবা জল নয়, জাহাজ ডোবা জল। সেইখানে গিয়ে হঠাৎ দূতের মনে হয়েছে, আরে এই তো কি আশ্চর্য ব্যাপার, এটা তো আমি ঠিক বুঝতে পারছি না কি। হ্যাঁ, আমায় একটা কি দিয়েছিল না কাপড়ের খুঁটে বাঁধার জন্য। তখন সে ভাবছে দেখি তো একবার কি লেখা আছে তাতে, কি একটা লিখে দিয়েছিল। তখন সে কাপড়ের খুঁট খুলে সেই বট পাতার ভাঁজ খুলে দেখে তাতে লেখা আছে জয় শ্রীরাম। যেই না দেখা দুধ টুপ করে ডুবে গেল। মানেটা হচ্ছে বিশ্বাসী সবকিছু অসাধ্য সাধন করতে পারে, কিন্তু অবিশ্বাসী যেখানে অবিশ্বাস আসবে সেখানেই কিন্তু তার খেল খতম। একজন অবিশ্বাসী আর একজন অবিশ্বাসীর তালা খুলতে পারে না। একটা লোহা আরেকটা লোহাকে ম্যাগনেট বানাতে পারে না। একটা লোহাকে ম্যাগনেট বানাবার জন্য একটা ম্যাগনেটই চাই। কাজে যে নিজে বিশ্বাসী সে আরেকজন অবিশ্বাসীর হট বাটনটা টাচ করে দিতে পারে, এর তালাটা খুলে দিতে পারে। তো ওই জন্যে যদি আমরা কাউকে বিশ্বাসী করতে চাই, এই বিজনেসে সাকসেসফুল করতে চাই, তাহলে আগে আমায় বিশ্বাস করতে হবে। কারণ এই ব্যবসাটা বিশ্বাসের উপরেই দাঁড়িয়ে আছে। প্রথমত নিজের উপর বিশ্বাস। যে নিজেকে বিশ্বাস করে না, করতে পারে না, সে অন্যকেও করতে পারে না। আসলে যদি কেউ কাউকে অবিশ্বাস করে তাহলে জেনে নিতে হবে সে নিজেই নিজেকে বিশ্বাস করে না। স্বামী বিবেকানন্দ বলছেন, আগে জানা ছিল যে নাস্তিক মানে যে ঈশ্বরকে বিশ্বাস করে না তাকে বলে নাস্তিক। স্বামী বিবেকানন্দ একটা নতুন ডেফিনিশন দিলেন যে যে নিজেকে বিশ্বাস করতে পারে না সেই হলো আসলে নাস্তিক। আরেকটা গল্প বলি। ঠাকুর শ্রীরামকৃষ্ণের সঙ্গে একজন দেখা করতে এসে জোড় হাতে নমস্কার করলেন। ঠাকুর তাকে কপালে হাত ঠেকিয়ে মাথা নিচু করে নমস্কার করলেন। তাকে ওইটা করতে দেখে তিনিও সেই ভদ্রলোক ঠাকুরের সামনে ঝুঁকে নমস্কার করলেন। ঠাকুর আরো ঝুঁকে একদম প্রায় হাঁটুর কাছে মাথা নেমে গেছে, প্রণাম করলেন। তখন সেও ওই রকম করাতে ঠাকুর এবার একদম মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে তাকে প্রণাম করার তোড়জোড় করছেন। তখন সে বলে, আরে রে কি করেন, কি করেন, কি করেন বলে তখন ঠাকুরকে ধরে তুললেন। ঠাকুর একগাল হেসে বললেন, তুমি বাবু এটি পারলে না। আসলে যদি জানতে যে তুমিও যাকে করছো আমিও তাকেই করছি তাহলে আর অসুবিধা হতো না। অনেক সময় ইগোর কারণে আমাদের অন্যের কাছে সাবমিট করতে অসুবিধা হয়, কিন্তু দুজনেই যার কাছে সাবমিট করছি যদি তার সঙ্গে পরিচয় থাকতো, তার উপরে বিশ্বাস থাকতো, তাহলে কিন্তু আর কোনো অসুবিধা হতো না। বিশ্বাস থাকবে মানে আপলাইন মেন্টর, ডাউনলাইন, অ্যামওয়ে, ব্রিজ সিস্টেম, ঈশ্বর এবং নিজের উপর সমস্ত কিছুতে বিশ্বাস। তার সাকসেস হতে একেবারে দেরি হয় না। তবে কিছু জিনিস আছে, মানে আমাদের মনের মধ্যে কিরকম কত রকম কিছু খেলা করে। কিছু জিনিস আছে যেটা প্রমাণ পেলে আমরা তবে বিশ্বাস করি। যেমন ধরো, একজন বলল গত রাত্রিরে বৃষ্টি হয়েছিল, এখন প্রায় বৃষ্টি হচ্ছে না। কেউ বললো গত রাত্রিরে বৃষ্টি হয়েছে, আমি তো দেখিনি, আমি তো তখন ঘুমোচ্ছিলাম, তাহলে বিশ্বাস করবো কি করে? কিন্তু সকালে উঠে যখন দেখলাম যে রাস্তা মাঠঘাট সব ভেজা, তখন মানতেই হলো। আবার জঙ্গলে বাঘ আছে বলে আমি বিশ্বাস করি না, কারণ আমি নিজের চোখে দেখিনি। কিন্তু জঙ্গলে গিয়ে যখন তার গর্জন শুনলাম তখন এতটাই বিশ্বাস এসে গেল
যে আর নিজের চোখে দেখার জন্য অপেক্ষা না করে দুদ্দার করে গাছে উঠে পড়লাম। মানে ভয়ের চোটে বিশ্বাস এসে গেল। এইগুলো হলো সাধারণ বিশ্বাসের কথা। কিন্তু কিছু বিষয় আছে যেটা কিনা বিনা তর্কে মেনে নিতেই হয়, কোনো উপায় নেই, বিনা তর্কে মেনে নিতে হয়। কারণ এত লোকে এতদিন ধরে তাদের মেনেছে যে না মেনে উপায় থাকে না। যেমন সেগুলোকে বলে স্বতঃসিদ্ধ। যেমন 2+2 4। কি তর্ক করবেন আপনি? মেনে নিতে হবে 2+2 4। ওটা মেনে না নিলে আর পরের অঙ্কগুলো হবে না, আর আগে যাওয়া যাবে না। যেমন ধরুন মায়ের স্নেহ, কি তর্ক করবেন? যেমন ব্রিড সিস্টেমের কার্যকারিতা অথবা নিউট্রিলাইটের উপকারিতা, এগুলো নিয়ে কি তর্ক করবেন? এগুলো প্রমাণ না পেলেও মেনে নিলে কিন্তু ঠকতে হয় না, কারণ আজ পর্যন্ত কেউ ঠকেনি। এটাই তার প্রমাণ, আজ পর্যন্ত কেউ ঠকেনি। তাই এগুলোকে বলে স্বতঃসিদ্ধ। যেমন আমার সাফল্যের সঙ্গে আমার আপলাইনেরও সাফল্য জড়িত। অ্যামওয়ের প্ল্যানটা এমন ভাবে জোড়া আছে সকলের সঙ্গে যে সকলের সাকসেসের সঙ্গে সকলের সাকসেস যুক্ত। তো আমার সাফল্যের সঙ্গে আমার আপলাইনের সাফল্য জড়িত, এটা যদি মেনে নিই, মানে মানতেই হবে, তখন এটাও মেনে নিতে হবে যে তাহলে আমার সাকসেসের সঙ্গে যদি তার সাকসেস, আমার আপলাইনের সাকসেস যুক্ত থাকে, তাহলে তিনি কোনোদিন আমায় বিপথে চালিত করতে পারবেন না, বরং আমি বিপথে চলে গেলে আমাকে আবার সঠিক পথে নিয়ে আসবেন ফিরিয়ে। এটা হচ্ছে স্বতঃসিদ্ধ। শুধু এমন বিজনেসে নয়, এমন যদি হয় যে একজনের ভালোর সঙ্গে আরেকজনের ভালো জড়িত, তখন কেউই চাইবে না ওর ক্ষতি হোক, কারণ ওর ক্ষতি হলে আমার ক্ষতি হবে, ওর ভালো হলে আমার ভালো হবে, তাহলে আমি তার ভালোর জন্যই কাজ করবো। আর এই বিশ্বাসটা থাকলে আর বারবার প্রমাণের জন্য মন ছটফট করে না, সময়ও বাঁচে, রাত্রিরে ঘুমটাও ভালো হয়। বিশ্বাসীরা দেখবেন বেশ সুন্দর স্বাস্থ্য, তাদের অম্বল হয় না, মাথা ধরে না, তাদের বিরক্তি আসে না, কারণ তাদের মধ্যে একটা প্রশান্তি কাজ করে, কারণ তারা বিশ্বাসী, তারা সবকিছুর মধ্যে একটা আনন্দ খুঁজে পায়। কিন্তু তবু কেউ কেউ সেটা পারে না। ভগবানেরই তৈরি তো বিশ্ব, দুনিয়া, মানুষ সব ভগবানের তৈরি। কেউ কেউ বিশ্বাস করতে পারে না। আপলাইন বলেছে নতুন কাউকে প্রথমেই এডিএস বা ডিস্ট্রিবিউটর করো না, এটা আপলাইন বলেছে। পিসি হয়ে শুরু করুক, যথাসময় এডিএস হবে, তার আর কিছু নেই। প্রোডাক্ট গুলো কিনুক, ইউজ করুক, একটু জানুক প্রোডাক্ট সম্বন্ধে, যাতে লোকের সঙ্গে পরবর্তীকালে কথা বলতে পারে। আর তুমিও চেক করো তার মধ্যে বিজনেসটা করবার, তার মধ্যে টিচেবিলিটি আছে কিনা, ইন্টারেস্ট লেভেলটা কিরকম, সে কুইক পাওয়ার চেষ্টা করছে নাকি ধৈর্য আছে, এগুলো তুমিও দেখে নাও। আর সেও প্রোডাক্ট গুলো দেখে নিক, বিজনেসের হালচালটা একটু বুঝুক, তারপরে সময় হলে এডিএস হবে কোন, অত তার আর কি আছে। ব্যাস, অমনি ভুরু কুঁচকে গেল। শুরুতেই এডিএস করার জন্য সে কি চাপাচাপি। আবার বলে না, মানে আমি কিছু বলছি না, প্রসপেক্টই এডিএস হতে চাইছি। মানে আপলাইনেরও যে আসল কথাটা বোঝার মতো একটু বুদ্ধি থাকতে পারে, সেটাও বিশ্বাস করেন। আরে বাবা, 22 বছরের অভিজ্ঞতা তো, ও তুমি গুগল সার্চ করে পাবে না ভাই। আপলাইনকে বিশ্বাস করো, তোমার কল্যাণ হবে। আবার কারো দেখি সাফল্য আসছে না কাণ্ডজ্ঞানের অভাবে, নিজের ওপর বিশ্বাসের অভাবে কমন সেন্সটা অ্যাপ্লাই করে না। প্রতিটি মানুষ আলাদা, প্রতিটি মানুষ ইউনিক, তাদের সঙ্গে ব্যবহারের খুঁটিনাটিও আলাদা হতে বাধ্য। সে যেমনই, আর সেই জন্যই কমন সেন্স বা কাণ্ডজ্ঞানের ব্যবহার করার প্রয়োজন, যার জন্য প্ল্যান দেখানো এত ইন্টারেস্টিং। কেন না, কাস্টমাইজ করতে হয়, লোক বা সিচুয়েশন অনুযায়ী বদলাতে হয়। ফলে এটা অলওয়েজ চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা নিতে যে ভালোবাসে, সেই কিন্তু বুক চিতিয়ে ফেস করবে, সিচুয়েশনটা বুঝবে, মানুষের মনোভাবটা বুঝবে, তারপর তার প্ল্যানটাকে সেই অনুযায়ী সে বদলে নেবে। নইলে তো ব্যাপারটা একঘেয়ে হয়ে যাবে। কিন্তু সে কমন সেন্স অ্যাপ্লাই করে না, তার মানে যদি থাকে আর কি, করে না, সেটা কিন্তু সে নিজের ওপর বিশ্বাস করে না। অনেকেই দেখি একই প্ল্যান দেখিয়ে চলে, রেজাল্ট হোক আর না হোক। আবার
অন্য কারো প্ল্যান হাতে পেলে চোখ বুঝে সেটাকে কপি পেস্ট করে, সেইটাই হুবহু। নয়তো আপলাইনকে গিয়ে বলে তুমি দেখিয়ে দাও প্লিজ। তার মানে ওভারঅল এটার কেন হচ্ছে? আত্মবিশ্বাসের অভাব। ওই প্রত্যেকটি নতুন মানুষ, প্রত্যেকটি নতুন চ্যালেঞ্জ ফেস করার ভয়, আর ভয়টা আসছে আত্মবিশ্বাসের অভাব থেকে। আমার বেশি বলে কেন হচ্ছে না বলো তো, এত খাটছি, এত প্ল্যান দেখাচ্ছি, কেন হচ্ছে না? কেন হচ্ছে না মানে তুমি একটা ইঁদুর তাড়াতে একটা ঢিল মারো, ইঁদুরটা মরে যায়। তুমি একটা কুকুর তাড়াতে একটা ঢিল মারো, সে ঘ্যাও 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 করে পালিয়ে যায়। তুমি একটা বাঘ তাড়াতেও একটা ঢিল মারবে, গন্ডার তাড়াতেও একটা ঢিল মারবে, হাতি তাড়াতেও একটা ঢিল মারবে, ডাইনোসরকেও ঢিল মারবে। তারা তো পালাবে না, তারা যাবে না। এটা তোমার বোঝা উচিত, কমন সেন্সের অভাব। যাই হোক, এই চেঞ্জ করার ব্যাপারটা চট করে লোকের আসে না, নিজের ওপর আত্মবিশ্বাসের অভাবে। আর নতুন জয়েন করেই তো কারো আত্মবিশ্বাস আসবে না। কাজ শিখে, দায়িত্ব নিয়ে, নিজের কাজ করতে করতে সকলের প্রশংসা, বিশেষ করে আপলাইনের প্রশংসা আর রেকগনিশন পেতে পেতে ক্রমে আত্মবিশ্বাস আসে। ক্রমে ওটা আস্তে আস্তে বোঝা যায় যে ভেতরে বাড়ছে। এরকম অনেকেই দেখেছি, তোমরাও দেখেছো, আগে একটা কথা বলতে পারতো না, কিন্তু এখন দিব্যি কথা বলে। আগে অনেক মহিলা, অনেক ঘরের হাউসওয়াইফ, তারা হয়তো একদম গ্রামের খুব অর্থোডক্স পরিবারে ঘোমটা দিয়ে চলতে হয়, তারা এখন দিব্যি আস্তে 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 কিরকম আত্মবিশ্বাস বেড়েছে, কিরকম ভাবে ইভলভ হয়েছে। এখন একদম ভরা হলেতে, লকডাউনের আগে ভরা হলেতে মাইক হাতে 2000 লোকের সামনে দিব্যি বলছে, গড়গড় করে বলছে। তো আত্মবিশ্বাস তো বাড়ে, প্রথমেই থাকে না, আস্তে আস্তে বাড়ে। অনেক সময় সেই আত্মবিশ্বাসটা আপলাইনের দোষেই নষ্ট হয়। যেমন আপলাইন তাকে প্রথমে কাজ শেখাবে, তার সঙ্গে তার হাত ধরে তার সঙ্গে কাজ করতে করতে শেখাবে। কিন্তু যদি সে আজীবন সব কাজ তার ডাউনলাইনের নিজেই করে দেয়, নিজেই করে দেয়, নিজেই করে দেয়, সে ডাউনলাইনকে কোনোদিন ভরসা করলো না, ডাউনলাইনও নিজে ভয়, ডাউনলাইনকে করবে ও ও পারবে না, ঠিক ও পারবে না। এক একজন মায়ের ওরম দেখেছি, ছেলেকে ও বড় হয়ে গেছে, নিজে হাতে খেতে দাও না, না না ও ও পারবে না, ও ঠিক গলায় কাঁটা লেগে যাবে, জানো ও ঠিক পারবে না। আচ্ছা এইটা একটু দিয়ে আসুক না, ওপর তলায় দোতলায়, না 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 ওকে দিও না, ও যেতে যেতে সিঁড়িতে ঠিক ফেলে দেবে, এই পড়ে ভেঙে যাবে। তো এইরকম করতে থাকলে সে কি করে নিজের পায়ে দাঁড়াবে, কি করে নিজের কাজ শিখবে? অনেক আপলাইন সমস্ত কাজ করে দিয়ে ডাউনলাইনকে অকর্মণ্য করে তোলে। তার মধ্যে যে ক্ষমতাটা ছিল, তার মধ্যে কর্মক্ষমতা বলো, লড়ে যাওয়ার ক্ষমতা বলো, চ্যালেঞ্জ ফেস করার ক্ষমতা বলো, আত্মবিশ্বাস যাই বলো, কোথায় সেগুলোকে খুলে আনলিশ করবে, সেগুলোকে বের করে তার মধ্যে থেকে যাতে সে নিজের পায়ে দাঁড়ায় উন্মুক্ত জগতে, তা নয় তাকে আরো ধামাচাপা দিয়ে দিচ্ছে, আরো চেপে দিচ্ছে। দেখো, এইগুলো আমরা দেখেছি 22 বছর ধরে, অনেক দেখেছি। তাই বলি এই ভুল করো না, এই ভুল একদম করো না। কারণ তাহলে তোমার টিমে অনেক লোক জয়েন করতে পারে হয়তো, সেটা ভালো কথা, প্রচুর লোক জয়েন করছে, কিন্তু তোমার মানুষ করার দোষে তারা যেন সব লায়াবিলিটি হয়ে না যায়। আমরা চাই তারা সব টিমের অ্যাসেট হোক, এক একজন লিডার হোক, এক একজন দুনিয়াকে পথ দেখান। কিন্তু তুমি যদি তাকে কোলে করে করে আর ওই মায়ের আঁচলের তলায় তলায় ওরকম ভাবে, তাহলে ছেলে আর কোনোদিন হাঁটবে না, দাঁড়াবে না, মানুষ হবে না। আরেকটা আছে কাস্টমার্স রিমোর্স। এটা বড় বিচিত্র জিনিস। কাস্টমার্স রিমোর্স মানে নিজের সিদ্ধান্তের উপর বিশ্বাসের অভাবে, মানে ফ্লাকচুয়েটিং। নিজের সিদ্ধান্তে বিশ্বাস এই আছে, এই নেই, এই দিব্যি গড়গড় করে এগিয়ে যাচ্ছে, এই আবার ভয় পেয়ে পিছিয়ে আসছে। মানে ধরো একজন হাজব্যান্ড ওয়াইফ, তারা দোকানে গেছে, ওয়াইফ শাড়ি কিনবে দোকানে, হাজব্যান্ডকে সঙ্গে নিয়ে গেছে। তো অনেক শাড়ি দেখে টেকে শেষকালে 3টে শাড়ি শর্ট লিস্টেড হয়েছে, একটা নীল, একটা হলুদ, একটা গোলাপি। তো হাজব্যান্ডকে জিজ্ঞেস করছে, আচ্ছা তুমি একটু দেখো না কোনটা আমায় মানাবে। তো হাজব্যান্ড বললো হলুদটা তোমায় মানাবে খুব ভালো। তো ওয়াইফ বলছে কেন, পিঙ্কটা খারাপ কি? বলে না আসলে পিঙ্ক তোমার তো আছে কটা, তো তোমার হলুদ অত নেই, তুমি হলুদটা না, ওটাই ভালো মানাবে। আচ্ছা ঠিক আছে। দোকানদারকে ওয়াইফ বলছেন আপনি ওটা প্যাক করে দিন। আর কত কত দাম বলুন? বলে এটা 500 টাকা। না না 500, 450 হলে কি? তো যাই হোক একটু দরাদরি করে 450 রাজি হয়ে গেল। হলুদ শাড়ি প্যাকিং করে হাতে ব্যাগ ঝুলিয়ে ফুটপাতে নেবেই ওয়াইফ বলছে
পিঙ্কটাই ভালো ছিল জানো। ঠিক আছে চলো, তোমার যখন ওইটাই পছন্দ হয়েছে, চোখে লেগে গেছে, চলো। সে গেল, গিয়ে দোকানদারকে বলছে, দাদা কিছু মনে করবেন না, ওই হলুদটার বদলে পিঙ্কটা নেবে। দুটোরই একদম, কোনো অসুবিধা হলো না, ঠিক আছে। পিঙ্কটা প্যাক করে নিয়ে মনের আনন্দে বাড়ি চলে গেল। এসে বাড়িতে এসে আবার মনে হচ্ছে, ইস, হলুদটাই ভালো ছিল। হাজব্যান্ডকে বলছে, এবার তুমি যাও, আমি তো একবার পাল্টে এনেছি, আমি বারবার গেলে কি মনে করবো, এবার তুমি যাও। আবার হাজব্যান্ড গেল। এই ঘটনাগুলো ঘটছে কেন বলতো? কাস্টমার রিমোর্স এটাকে বলে। কাস্টমার একটা জিনিস কিনে শান্তি নেই, তার কেবলই মনে হচ্ছে, আবার 500 টাকা দামটা 450 করেছিল, রাজি হয়েছিল, বাড়িতে এসে আরেকটু চাপ দিলে হয়তো 400 করতো জানো, আরেকটু চাপ দিলে, আমি বোকা, আমি 450 করেছি, এমনি আনন্দে ধেই ধেই করে নাচতে লেগেছে। এই যে আমি যা সিদ্ধান্ত নিলাম তার ওপর ভরসা নেই, বেশিক্ষণ ভরসা রাখতে পারে না, কেবলই মনে হয় যে আরেকটু ভালো হতো, এটার মধ্যে কিছু ভুল থেকে গেছে, এরকম কম্পমান বিশ্বাস, ফ্লাকচুয়েটিং বিশ্বাস, তার থেকে এগুলো হয়। আর আছে একদল কান পাতলা। কান পাতলা মানে জলের জন্য কুয়ো খুঁড়তে হবে, তো কোদাল দিয়ে একটু কুয়ো খুঁড়ছে। তো একজন এসে বললো, আরে তুমি খুঁড়ছো কেন? বলে, না একটু জলের দরকার কুয়োর। তো এইখানে জল আছে নাকি, তুমি ওইখানে যাও, এখানে জল টল নেই, ও ওইখানে গিয়ে খুঁড়ো। ও তাই নাকি? সে অমনি কোদাল নিয়ে ছুটলো, ওইখানে গিয়ে খুঁড়ছে। তখন আরেকজন গ্রামে এসে বলছে, কি গো এত খোঁড়াখুড়ি কিসের? বলে, না এই যে বললো এখানে জল পাওয়া যায়, তুমিও যেমন ওর পাল্লায় পড়েছো, এখানে জল আছে নাকি, শুধু পাথর, যাও ওইখানে, ওইখানটা জল আমি জানি ওখানে আছে। সে অমনি দৌড়লো ওখানে। মানে তার জীবনটাই চলে গেল খুঁড়তে খুঁড়তে, হাফ ডান, মানে কোনো কাজ শুরু করে ফিনিশ করে না। ফিনিশ করতে গেলে যে জোরটা লাগে সেইটা নেই, এর কথায় ওর কথায় কান পাতলা। একে বলে গালিবলস। মানে, ও তাই নাকি, তাহলে চলো ওই করি। মানে অ্যামওয়ে বিজনেস করতে শুরু করেছিল, তো অ্যামওয়ে বিজনেস করতে করতে হঠাৎ একজন বলল, দূর কি অ্যামওয়ে বিজনেস করছি, সুপুরির ব্যবসা করো, খুব ভালো। ব্যাস ছেড়ে ছুড়ি দিয়ে চললো সুপুরির ব্যবসা করো। তো এইরকম লোকজনের খুব মুশকিল সাকসেস পাওয়া কোনো একটা দিকে। অথচ দেখবেন জ্যাক অফ অল ট্রেডস এরা জীবনে বহু কিছু ট্রাই করে, কিন্তু কোনোটাই ফিনিশ করে না, কোনোটাই ফিনিশ করে না, এইটা ওইটা সেইটা খামচে খামচে। তো পাঁঠা কাঁধে, একটা কালো পাঁঠাকে কাঁধে নিয়ে এক পুরোহিত কোনো পুজো করেছে, এ করেছে, সেখানে ওই বলির পাঁঠা টাঠা থাকে, সেরকম একটা কালো পাঁঠা তাকে দিয়েছে, খুব আনন্দে বাড়িতে গিয়ে আর কি পাঁঠার ঝোল খাবে। এদিকে তার পিছু নিয়েছে 3টে চোর। সেই 3টে চোর বলছে, আরে কি নধর পাঁঠাটা রে, পুরোহিত গিয়ে বাড়িতে খাবে, চল ওটাকে ওকে ফুসলিয়ে পাঁঠাটা বাগাতে হবে। তো এরা বলছে, কি করে বাগাবি? তো যে 1 নম্বর চোর বলে, তুই দাঁড়া না, দেখ আমি কি করি। যে ও ও ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, এই দিন দুপুরে কাঁধে একটা কালো কুকুর নিয়ে কোথায় চললেন? সে বলে, এই দেখতে পাস না এটা পাঁঠা, তোর চোখে কি হলো, কালো কুকুর এটা। তো বলে সে চলে গেল। ও কাঁধে পাঁঠা নিয়ে যাচ্ছে। দ্বিতীয় চোর সে এসে বলছে, বলি, ও ঠাকুর মশাই কেমন আছো? ভালো। তো বলি, কাঁধে একটা কালো কুকুর নিয়ে এই ভর দুপুর বেলায় কোথায় চললে? আরে তোরা কি সব অন্ধ হয়ে গেলি নাকি, চোখে দেখতে পাস না? আমি একটা পাঁঠা নিয়ে যাচ্ছি, তুই এটা কুকুর কোত্থেকে? কুকুর কুকুর সবাই এসে বলছে কুকুর। সেও চলে গেল। তো তা ঠাকুরমশাই মনের মধ্যে কিন্তু ভুরু কুঁচকে গেছে, একটু কি যে বলে, কি করতে গেলে দুটো লোক এসে বললো কুকুর। তারপর থার্ড যে চোর সে গিয়ে বলছে, ঠাকুর মশাই তো কে চাপিয়ে দিয়েছে গো তোমার কাঁধে? কি বলে, তার কুকুরটা কাঁধে নিয়ে। তুমি কি বলে, আরে এটা পাঁঠা, এটা পাঁঠা, তুমি তুমি নয় সত্যি তোমার মাথা খারাপ হয়ে গেছে, কুকুর কাঁধে নিয়ে কোথায় চললে? তখন ঠাকুর মশাই, আরে ধুত্তেরি বলে কুকুর পাঁঠাটা নামিয়ে দিয়ে, কারণ ততক্ষণে তার মনের মধ্যে ঢুকে গেছে যে তাহলে বোধহয় আমারই ভুল হয়েছে। যখন 3টে লোক এসে বলছে বারবার করে, তার মানে কানের কাছে বলতে 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 সত্যিটাও মিথ্যে হয়ে যায়। তো সে যদি নিজের সিদ্ধান্তের উপর ভরসা না থাকে এবং সকলের কথাই যদি তাকে বিচলিত করে, তাহলে ওই কে কি দেখবেন, একদল লোক আছে তারা ওই কে কি ভাববে আর কে কি বলবে এই ভয়েতে জীবনে কিছু করাই হলো না। মানে লোকে যদি ভাবে তেল সাবানের ব্যবসা, আমি একটা এই পাশ করেছি সেই পাশ করেছি, আমি একটা অমুক পোস্টে আছি তমুক এতে আছি, যদি শুনে এমন করছি, এমন মানে তো তেল সাবানের ব্যবসা।
তাহলে লোকে কি বলবে, লোকে কি ভাববে, এরা হচ্ছে ওই ওই জাতীয়। নিজে কি ভাববো, নিজে কি বলবো তার চেয়ে অনেক বেশি মূল্য দেয় লোকে কি ভাববে, লোকে কি বলবে। মানে নিজের মার্কেট ভ্যালু এবং রেপুটেশন এইগুলো নিয়ে বড্ড বেশি চিন্তিত। আর যে সত্যি জানে আমি কি করছি, আমি অনেক করে, অনেক শিখে, অনেক জেনে, অনেক বাজিয়ে তবে একটা সিদ্ধান্ত নিয়েছি, এবার লক কিয়া যায়। সিদ্ধান্ত নেওয়ার পর আমি লক করে দিই, এরপর আর কে কি বললো, কে কি ভাবছে সেটা আর করা যাবে না। কারণ এখন আমায় যেটা আমি ধরেছি সেইটাকে আমায় শেষ করতে হবে কাজটাকে। এখনো যদি আমি অ্যালাউ করি তাহলে কিন্তু আমায় পাগল করে দেবে। তো ওই একটা সময় গিয়ে নিজের বিশ্বাসটাকে লকিং করে দিতে হয়, একদম আর নড়নচড়ন হবে না। আমরা প্ল্যান দেখাতে গিয়ে 3 ধরনের মানুষ দেখেছি, নাও, লেটার, নেভার। মানে যারা এক্ষুনি করতে চায়, খুব এক্সাইটেড, মানে খুঁজছিল, একটা কিছু খুঁজছিল, এমন সময় আপনি গিয়ে পড়েছেন, আপনি তাকে বলেছেন, সঙ্গে সঙ্গে সে অ্যাকসেপ্ট করেছে, এবার করতে চায়। আবার কিছু লোক আছে, আচ্ছা দেখি একটু পরে, আচ্ছা দেখা যাক, মানে এক্ষুনি নয়, আবার পুরো নাও বলছে না, এরা হচ্ছে লেটার, দেখা যাক পরে আবার তারা আসতে পারে, করতে পারে। আরেক দল ছিল নেভার, মানে সে, আপনি তাদের ভেতরে একটু ঢুকতে পারবেন না, সে সব জানতা, সে আপনার চেয়ে আপনাকেই শিখিয়ে দেবে। তো তেমনি সংস্কৃত সাহিত্যেও এরকম 3টে মাছের গল্প আছে, জানেন? একটা পুকুরে 3টে মাছ ছিল, সেই 3টে মাছের নাম যদ্ভবিষ্য, প্রত্যুৎপন্নমতি আর অনাগত বিধাতা। যদ্ভবিষ্য মানে ভবিষ্যতে যখন যেরকম ঘটবে তখন দেখা যাবে, এক বিচক্ষণ মাছ, কিন্তু এক্ষুনি হট করে কিছু করবে না। যে প্রত্যুৎপন্নমতি, সে আবার নিজের ওপর অগাধ বিশ্বাস, মানে দেখা যাক না, আসুক না, সিচুয়েশন বুঝে, আমি ও ঠিক আমায় কায়দা করতে পারবে না, আমি ঠিক কাটিয়ে বেরিয়ে যাবো। আর অনাগত বিধাতা একটু ভীতুটাই, এবং সে লোকের কথা শুনে বলে হ্যাঁ সত্যি তো, যখন বলছে তখন তো কিছু একটা হতে পারে, তার চেয়ে আগে থেকেই একটু ব্যবস্থা নিয়ে রাখলে ভালো হয়। তো সেই পুকুরে শুনতে পেল যে জমিদারের পুকুর, জমিদারের মেয়ের বিয়ে, তো লোক খাওয়াবার জন্য পরের দিন ওই পুকুরে জাল ফেলা হবে। আর ওই বড় বড় 3টে মাছ আছে, যদ্ভবিষ্য, প্রত্যুৎপন্নমতি আর অনাগত বিধাতা, ওইগুলোকে ধরলে ব্যাস লোক খাইয়ে দেওয়া যাবে। তো অনাগত বিধাতা মনে করলো যে কাল সকালেই যখন জাল ফেলবে, যা কিছু করার এখনই সময়, সে লাফ মেরে পাশের পুকুরে পালিয়ে গেল, কিন্তু এই দুটো রয়ে গেল। পরের দিন জাল নিয়ে এলো লোকে, পুরো পুকুর ছেঁচে জালে তুলে এই দুটোকে ধরে নিয়ে গিয়ে চলে গেল। ওই অনাগত বিধাতা বেঁচে গেল, কারণ সঠিক সময়ে ও শুনেছিল কথাটা এবং স্টেপ নিয়েছিল, তাই জন্য। তো এরাই কিন্তু করে, যাদেরই প্ল্যান দেখাবেন তারাই করবে না, কিন্তু আপনাকে ধৈর্য ধরে বিশ্বাস নিয়ে বলে যেতে হবে এই যদ্ভবিষ্য, যে শুনে ঠান্ডা মাথায় ভাবে এবং স্টেপ নেয়, যাকে অ্যাপিল করলে কাজ হয়। 80% মানুষের হয় না, কিন্তু এই যে 80-20 রুলটা কোত্থেকে, 80% মানুষ সফল হয় না, কারণ তারা নিজেদের সাফল্যে বিশ্বাসই করে না। যা করছে করছে, এবার একটা নতুন কিছু শুরু করে সেটাই সফল হব, এই বিশ্বাসটাই নেই। তো এই বিশ্বাসটা আসতে পারে। তার আগে বলি, বিশ্বাস হচ্ছে দুরকম, একটা হচ্ছে কাঁচা বিশ্বাস, আর একটা হচ্ছে পাকা বিশ্বাস। কাঁচা বিশ্বাসটা কি? অন্যদের সফল হতে দেখে মনের মধ্যে ধারণা হয় যে এরা যখন সফল হচ্ছে, আর এরা তো দেখি আমারই মতো, আমি এখন যে সিচুয়েশনে পড়ে আছি এরাও তো বলছে, মানে ওদের র্যালি স্টোরি শুনে বা কোনো মিটিং এতে গিয়ে এরাও তো বলছে যে এরাও শুরুতে আমারই মতো সিচুয়েশনে ছিল, কিন্তু সেইটা কাটিয়ে উঠে সেই চ্যালেঞ্জ ফেস করে ওভারকাম করে এখন সাকসেসফুল। তা এরা যদি হয়ে থাকতে পারে, মনে হচ্ছে যে আমিও যদি ঠিক প্রপার গাইডেন্স পাই, আমিও যদি ঠিকঠাক সাপোর্টটা পাই, তাহলে আমিও সাকসেসফুল হয়ে যেতে পারি। এই যে এখনো হাফ হবই এরকম নয়, হয়ে যেতে পারি, এটাকে বলে কাঁচা বিশ্বাস। এই কাঁচা বিশ্বাসটাকে পাকা করার জন্য ব্রিজ সিস্টেম থেকে সমস্ত স্পিকার, সমস্ত ফাংশনে
মানে যদি আমায় জিজ্ঞেস করা হয় যে ব্রিট সিস্টেম থেকে তুমি একটা লাইন বেছে নাও যেটা ব্রিট সিস্টেমের মেসেজ টু দ্য হোল ওয়ার্ল্ড, টু অল ম্যানকাইন্ড, একটা ওয়ার্ড, একটা সেন্টেন্স, সেটা হচ্ছে ইফ উই ক্যান ডু ইট, ইউ ক্যান ডু ইট টু। সমস্ত স্পিকার সারাক্ষণ ধরে যা বলেন সমস্তটা যদি আমি প্রেসি করি, সমস্তটা যদি একদম ফুটিয়ে ক্ষীর করি, দুধ মেরে ক্ষীর করি, তাহলে কিন্তু প্রত্যেকে এটাই বলার চেষ্টা করেন যে তুমি পারো, আমরা যখন পেরেছি তুমিও পারো, এবং এটা বিশ্বাস করো। এটা বিশ্বাস করলেই তুমি পারবে। আমি পেরেছি বলেই তুমি পারবে না, আমি পেরেছি এবং তুমিও পারবে, এটা তোমায় বিশ্বাস করতে হবে। আর পাকা বিশ্বাস কি? এই কথাগুলো শুনে যখন আমি কাজটা করতে শুরু করি এবং আস্তে আস্তে একটু একটু সাফল্য আসে, মানে হয়তো আমি 3% পৌঁছলাম, 200-250 টাকার একটা ঢুকেছে আমার ব্যাংকে, বা একটা প্রোডাক্ট বিক্রি করেছি। আমার ধারণা ছিল প্রোডাক্ট এত দামি কেউ নেবে না, কিন্তু যাই হোক ভরসা করে একটু গিয়ে একজনকে দিলাম, সে দিব্যি নিয়ে নিল, দরদামও করলো না, পুরো এমআরপিতেই নিয়ে নিল। তখন যে বিশ্বাসটা এলো, তাহলে তো ভাই ওরা শুধু বলছে না বা ওদেরই হয়েছে হয়েছে শুধু তা নয়, এ তো আমারও হচ্ছে, এই তো আমিও পেলাম, আমারও তো কাস্টমার একটা প্রোডাক্ট নিল। এইটাকে বলে পাকা বিশ্বাস। এবং তখন আর থামতে নেই, এই পাকা বিশ্বাসটা বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে। এমন একটা মানে তখন প্ল্যান থাকে, তখন মন আগের থেকে বলে যে করবে না মানে এর ঘাড় করবে, নেবে না মানে এর ঘাড় নেবে, এরকম একটা, এটাকেই বলে আত্মবিশ্বাস। আমি যখন এসেছি, আমি যখন বলছি, আমি যখন তার সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারি, তখন আপনার বডি ল্যাঙ্গুয়েজই আলাদা, তখন আপনার মুখ চোখ, আপনার গলার স্বরই আলাদা। একটা কনফিডেন্ট মানুষের ওই ভিতু ভিতু চাউনি, আপনার চাউনি পাল্টে যাবে। মানে কেউ কিছু বললো আর ধমক খেয়ে চুপটি করে আমি খাটের তলায় লুকিয়ে পড়লাম, ওরকম নয়। তখন আপনার আপরাইট, একদম মাথা উঁচু, শিরদাঁড়া সোজা, গলার আওয়াজ অন্যরকম, কথাবার্তার ভয়েস অন্যরকম। এইটা কিন্তু আস্তে আস্তে আসে, আস্তে আস্তে আসে, মাঝপথে ছেড়ে দিতে নেই। অনেকের আস্তে আস্তে মাঝপথে ওই আবার গালিবল, কে কি বললো ছেড়ে দিয়ে চলে গেল, আপলাইন ভাবে ইস হতে লেগেছিল রে, হতো, ছেড়ে চলে দিয়ে চলে গেল। অনেকে বলেন, ব্রিট টিচারেরা বলেন যে Amway is in product business and Brit system is in self-image business. তার মানে Amway প্রোডাক্টের দেখাশোনা করে, প্রোডাক্ট বিক্রি করে, প্রোডাক্টের রিসার্চ করে, প্রোডাক্টের ডেভেলপমেন্ট করে, সবকিছু করে, সেই দিকটা Amway দেখে। আর প্রোডাক্ট নিয়ে চলার ব্যাপারটা Amway করে, কিন্তু মানুষ নিয়ে চলার ব্যাপারটা, যেটা করতে গেলে সেলফ ইমেজ লাগে, একটা পার্সোনালিটি লাগে, ব্যক্তিত্ব লাগে, সেইটাকে গড়ে তোলে ব্রিট সিস্টেম। ব্রিটের বুকস, সিডি, ফাংশন, অ্যাসোসিয়েশন, আপলাইনের সঙ্গে কথাবার্তা, এবং তার সঙ্গে নিজের একটু মনন, মনন মানে নিজে একটু ভাবা বসে, আচ্ছা এতগুলো লোক কি গুল মারছে, সবাই একই কথা বলছে, সকলে বলছে, শুরুতে অতি সাধারণ লেভেলে ছিলাম, এইখানে অনেকেই আছে। আজকে শুভাশিস সুজাতা যখন শুরু করেছিল, শুভাশিস শুধু 5,000 টাকা যদি হাতে আসে, তাহলে আমি বিজনেসটা করতে। বিজনেসে তুমি কি চাও? 5,000 টাকা এক্সট্রা হলেই হবে। অনেকেই আছে, জাস্ট আমার যেমন ছিল, আমার মনে হয়েছিল, প্রথমত ড্রিম টিম ছিল না, তারপরে যখন হ্যাঁ ড্রিম না হলে তো তুমি এগোতে পারবে না, ড্রিমই তোমায় টানবে সামনে, এসব শোনার পর খুঁজতে আরম্ভ করলাম ড্রিম। তো দেখুন ঘর ফাঁকা, কোথাও কোনো ড্রিম টিম কিছু নেই। তো তখন আমার মনে হলো, এই যে বিয়ে বাড়িতে যাচ্ছি, সে তাকে নিয়ে ড্রেস টেস করে করে, সেদিন যেটা আমি ট্যাক্সি করে যেতে পারি, ওই বাসে ভিড়েতে ঘামতে ঘামতে সব জামা কাপড় চটকে গেল, ওইভাবে গেলাম, তারপর খাওয়া দাওয়ার পর একটা রেসি ভাব আসে, এক প্লেট খেয়ে পানটা মুখে দিয়ে তখন যেন ট্যাক্সি করে ফিরতে পারি, শুধু এইটুকু পেলেই যথেষ্ট। কিন্তু আমি চাকরি করতাম, এটাও কিন্তু তখন আমার কাছে বিলাসিতা ছিল। চাকরি করে আমি সেই যত দূরেই হোক, আমি শ্যামবাজারে থাকি, টালিগঞ্জের দিয়ে ট্যাক্সি, প্রথমেই মনে হতো বাপরে কত ভাড়া উঠবে, আর রাত্রির হলে তো সে ডবল থাকবে। তো আমার মনে হয়েছিল যদি ওই ট্যাক্সি ভাড়ার টাকাটুকু পাওয়া যায়, এনাফ। তো এইরকম সামান্য সামান্য ছোট্ট ছোট্ট, যেটা শুনে অনেকে হাসবে, এইগুলো নিয়েই কিন্তু অনেকে শুরু করেছে, যে কোনো একটা কিছু ধরে শুরু করা। তারপর
আপনার অ্যাসোসিয়েশনে আপনার আস্তে আস্তে বাড়তে আরম্ভ করবে। যত আত্মবিশ্বাস বাড়বে তত বাড়বে। তো দেখুন, বিশ্বাসের অভাবে লোকে আবার ইনভেস্ট করে না। ইনভেস্টমেন্টটা এক্সপেন্ডিচার হচ্ছে আমি খরচা করে দিলাম, একটা কিছু জিনিস পেয়ে গেলাম, এক্সপেন্ডিচার হয়ে গেল। কিন্তু আমি ইনভেস্ট করা মানে আমি টাকাটা দিলাম, এক্ষুনি কিছু পেলাম না, কিন্তু এই বিশ্বাসে দিলাম যে এর 10 গুণ 20 গুণ পরে আমি পাবো। এটাকে বলে ইনভেস্টমেন্ট। তো আপনার যদি বিশ্বাসই না থাকে যে আপনি আজকে যেটা ইনভেস্ট করছেন তার 10 গুণ 20 গুণ পরে পাবেন, তাহলে আপনি ইনভেস্টই করবেন না। অধিকাংশ লোক ইনভেস্ট করে না টাকা নেই বলে নয়, বিশ্বাস নেই বলে। এবং তারা ওই ধরুন একটা গল্প বলি। একজন একটা মরুভূমির ধারে একটা গ্রাম প্রায় ফাঁকা হয়ে গেছে, কারণ সেখানে কোনো ফসল হচ্ছে না, এত গরম, বৃষ্টি হয় না, জল নেই, সমস্ত ছেড়ে দিয়ে অন্য ভালো জায়গায় চলে যাচ্ছে। তো এরকম একটা ফ্যামিলি যারা লাস্ট ছেড়ে চলে যাচ্ছে, একদম যেতে পারছে না, ধুঁকতে ধুঁকতে পথে যাচ্ছে, প্রচন্ড চড়া রোদ্দুর, এত কষ্ট হচ্ছে, জল নেই, গলা শুকিয়ে গেছে। তো যেতে যেতে দেখে একটা এরকম ছোট ছাউনি, সেই ছাউনিতে একটা টিউবওয়েল। নারী কিন্তু টিউবওয়েল পাম্প করে দেখে শুধু হাওয়া বেরোচ্ছে, ফসফস করছে। কিন্তু তার পাশে একটা জাগ, জাগেতে 1 জাগ জল রাখা রয়েছে এবং তার সঙ্গে তার গায়ে একটা কাগজ দেওয়া, সেখানে লেখা রয়েছে যে আমি এই 1 জাগ জল তোমার জন্য রেখে গেলাম, তুমি এই জাগের জলটা খেয়েও নিতে পারো, কারণ তোমরা অনেকেই জল খাওনি, তোমাদের কষ্ট। অথবা তুমি যদি এই জলটা টিউবওয়েলে ঢালতে পারো, এই জাগের জলটা, তাহলে এত জল তুমি তুলতে পারো, তাতে তুমি জল তেষ্টা কেন, তুমি স্নান করতে পারবে, তোমার সঙ্গে যে জলের বোতল রয়েছে যা রয়েছে সেগুলো ভরে নিয়ে গিয়ে তুমি পথে চলতে পারবে, তোমার আর কোনো অসুবিধা হবে না, টিল ইউ গেট দ্য নেক্সট টিউবওয়েল, তোমার আর কোনো চিন্তা থাকবে না। কিন্তু একটা জিনিস ভুলো না, যাওয়ার আগে এই জাগটা আবার ভরে যেও নেক্সট যে আসছে তার জন্য, যাতে সেও এসে এই সুযোগটা পায়। এবার কথা হচ্ছে আপনি কি করবেন এরকম যদি অবস্থায় পড়েন, আপনি কি করবেন? যে বিশ্বাস করতে পারলো যে হ্যাঁ সত্যি এই জাগের জলটা না ঢাললে টিউবওয়েলের পাইপটা ভেতরে ফুল হবে না, সাইফন অ্যাকশনটা হবে না, জল বেরোবে না, সে ওই জলটা ঢালবে। আর যদি একবার মনে হয় যে আরে 10 বালতি জল উঠবে, তার আশায় আমি এইটা শেষকালে যদি এটাও না ওঠে, এই জলটাও যদি চলে যায় ভেতরে, তাহলে তো গেল, একুল গেল ওকুল গেল। কাজেই আপনার কি অ্যাকশন হবে সেটা নির্ভর করছে আপনার মন কি বলছে, আপনার বিশ্বাস কি বলছে। আপনি যদি বিশ্বাস করেন যে হ্যাঁ চান্স নেওয়া যেতে পারে, তবেই আপনি চান্স নেবেন, আর নতুবা সারা জীবন ওই একটু টেম্পোরারি। অনেকেই এই বিজনেসে আসে, এসে চাকরি ব্যাকগ্রাউন্ড থেকে আসে, চাকরিতে তো প্রত্যেক মাসে মাইনে পাওয়া যায়, এই ব্যবসাতে প্রত্যেক মাসে শুরুতেই ওই চাকরির মতো মাইনে পাওয়া যাবে না, কারণ আপনার যতক্ষণ না একটা টিম হচ্ছে, অর্গানাইজেশন হচ্ছে, আপনার টার্নওভার হচ্ছে, ততক্ষণ আপনি ওই মাইনের টাকার চেয়ে বহুগুণ বেশি আর্ন করবেন, কিন্তু আজকেই নয়। এই যে বিশ্বাসটা, যে আমি শুরু করি, সামান্যভাবে শুরু করছি, যার জন্য অ্যামওয়ে বিজনেসের একটা বড় দিক হচ্ছে তোমায় ওইটার সঙ্গে এটার কোনো ক্লাশ নেই, তুমি ওটা যেমন করছো করো, চাকরি যেমন করছো করো, তাতে তোমার মান্থলি স্যালারিটা এনশিওর করবে। এবার একটু সময় বের করে একটু একটু করে বিজনেসটা বিল্ড করো, যাতে একদিন, সেটা হতে পারে 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর, যখন তুমি সিলভার হবে, গোল্ড হবে, যার যেরকম মাইনে পায়, যে যেরকম পোস্টে আছে, কিন্তু একদিন তোমার সেটাকেও ছাড়িয়ে চলে যাবে তুমি, এবং সেইটা অতি সামান্য ভাবে শুরু করেই তুমি সেইখানে চলে, যার জন্য লোকজন প্রথম দিকের ইনকামটাই না খুব একটা বেশি এক্সাইটেড হয় না, তার জন্য বিশ্বাসটা আসে না, একটা হতাশা এসে যায়, দূর এত গল্প টপ্প শুনে জয়েন করলাম, মাত্র 250 টাকা, মাত্র 500 টাকা, 1000 টাকা, এই, কিন্তু সে তার ভিশনের অভাবে, বিশ্বাসের অভাবে দেখতেই পেল না যে সে কিন্তু ঠিক রাস্তাতেই চলেছিল। এরম ভাবে আর এখন যে ডায়মন্ড, এখন যে ডাবল ডায়মন্ড, এখন যে ক্রাউন অ্যাম্বাসেডর, তাকেও জিজ্ঞেস করো, তারও সিটি শুন, সে বলবেই যে আমি কান্তি কত পেয়েছিল, এখন কান্তি ডাবল ডায়মন্ড ক্রাউন হয়ে গেছে। কান্তির প্রথম মাসে মানে এই বিজনেসের ইনকাম কত ছিল, মানে হাস্যকর, একটা 400 না 500 টাকা এরকম, সকলেরই তাই। কিন্তু সেই শেষ অব্দি যাবে যে শেষ অব্দি দেখতে পাচ্ছে। আবার এই বিজনেসে বলা হয় তুমি একদম শেষ অব্দি হয়তো দেখতে পাবে না, যত এগোবে তত দেখতে পাবে, যেটুকু 1 পা দেখতে পাবে, 2 পা দেখতে পাবে, এগিয়ে পড়ো, নেক্সট স্টেপ গুলো দেখতে পাবে। তো এই বিশ্বাসটা যার আছে, সেই কিন্তু ভরসা করে আপলাইনের হাত ধরে এগোবে।
আর বাকি সবাই না বাবা এরা কি সব বলছে, এইটুকু টাকার জন্য আমি জয়েন করবো না, বা আমি এই হবে না, এর চেয়ে বেটার অনেক কিছু আছে। কিন্তু কথা হচ্ছে সকলেই আমরা জানি, মানে সারা জীবন চাকরি করা আর একটু কষ্টের মধ্যে দিয়ে ছোট করে শুরু করে আস্তে আস্তে বড়, এই ডিফারেন্সটা বুঝেও বুঝতে চায় না। বিল গ্রেটস বলতেন, ইউ ক্যান নেভার আর্ন মোর দ্যান ইউর সেলফ ইমেজ। তার মানে তুমি যতটা ইনকাম করতে পারো বলে তুমি নিজে বিশ্বাস করো, তার চেয়ে 1 পয়সা বেশি তুমি ইনকাম করবে না। যতদূর তোমার বিশ্বাস যাবে ততদূর তোমার রেজাল্ট যাবে, তোমার ইনকাম যাবে, তোমার সাকসেস যাবে। আবার যখন তুমি, তাহলে প্রত্যেকেই প্রথমে ভয়ে ভয়ে ছোট ছোট স্বপ্ন থাকে, ছোট ছোট বিশ্বাস করে, তাই ছোট ছোট এগোয়। কিন্তু এই অ্যাসোসিয়েশন ক্যান ডু দ্য ম্যাজিক। যদি আপনি অ্যাচিভার্সদের অ্যাসোসিয়েশনে থাকেন, ড্রিমারদের অ্যাসোসিয়েশনে থাকেন, যারা অ্যাচিভ করেছে তাদের অ্যাসোসিয়েশন, এই যে বলা হয় যে আপনার 5 জন আপনার বন্ধু, 5 জনেরই সাইকেল, দিব্যি চলছিল, আড্ডা ফাড্ডা চলছিল। তো হঠাৎ আপনি আরেকটা গ্রুপেতে আড্ডা মারতে গেলেন, আরেকটা বন্ধু গ্রুপে গিয়ে দেখলেন ওখানে সকলেরই বাইক, মোটর বাইক। এই গ্রুপে আপনি হ্যাপি ছিলেন কারণ আপনার কাছে সাইকেল ছিল। এবার আপনি গেছেন এমন একটা গ্রুপে সকলের কাছে বাইক, তো আপনার মনের মধ্যে এবার বাইক কেনার ইচ্ছেটা হলো। সেই রকম আপনি যদি সঠিক অ্যাসোসিয়েশনে যান, আপনার ক্রমশ ড্রিম গুলো বড় হবে। আর যত ড্রিম গুলো বড় হবে, মনের মধ্যে ইচ্ছাটা জাগবে, তত আপনি সন্ধান করতে আরম্ভ করবেন, তাহলে কি করে পারবেন? আরে বাইক কিনবি, কত টাকা দাম, কত টাকা কোত্থেকে জোগাড় করলে। এই যে অনুসন্ধিৎসা, এইগুলো থেকেই কিন্তু আপনি উত্তরগুলো পাবেন। সেই উত্তরগুলো কাজে লাগিয়ে তখন আপনিও কিন্তু বাইক কেনার দিকে এগিয়ে যাবেন আস্তে আস্তে। তো অ্যাসোসিয়েশন ক্যান ডু ম্যাজিক। এই গোটা পৃথিবীতে তামাম জনতা, যত পাবলিক আছে, তাদের যদি 2 ভাগে ভাগ করা যায়, একজনকে জিজ্ঞেস করলে সে বলবে হ্যাঁ 2 ভাগে যদি ভাগ করো তাহলে ডেফিনেটলি তার 1 ভাগ নারী, 1 ভাগ পুরুষ, কারেক্ট? আবার কেউ বলবে 2 ভাগে ভাগ করলে তার 1 ভাগ হচ্ছে U30, আর 1 ভাগ A30, আন্ডার 30, অ্যাবভ 30, সেও কারেক্ট। আবার কেউ বলবে 2 ভাগে ভাগ করলে তার 1 ভাগ BPL, আরেক দল হচ্ছে APL, ডেফিনেটলি বিলো পভার্টি লেভেল একদল, আর বাকিরা হচ্ছে অ্যাবাভ পভার্টি লেভেল। কিন্তু আমি যেভাবে দেখি, সত্যি যদি পৃথিবীর জনসংখ্যাকে 2 ভাগে ভাগ করা যায়, আমি যেভাবে দেখি সেটা হচ্ছে ওই 2 ভাগের 1 ভাগ হচ্ছে যারা অ্যামওয়েতে জয়েন করে গেছে, আর আরেক ভাগ হচ্ছে যারা অ্যামওয়েতে জয়েন করবে, আগামী দিনে করবে, করতেই হবে। কারণ এই পোস্ট করোনা ফেজে অ্যামওয়ে ছাড়া কোনো গতি নেই। আমরা জানি সমস্ত দিক থেকে বিচার করলে ইউ গেট দ্য, আমাদের ইমিউনিটি বাড়াতেই হবে। সেটা বাইরে থেকে সিনথেটিক প্রোডাক্ট কিনে MRP তে বেশি খরচা করে করুন, অথবা এই বিজনেসে জয়েন করে এখান থেকে দুনিয়ার বেস্ট প্রোডাক্ট কিনে, এবং সেটাও ডিসকাউন্টেড প্রাইসে, এবং সেটাও মানি ব্যাক গ্যারান্টির মধ্যে, এইটা কিনুন। এই দুটো চয়েস আপনার সামনে, আপনি যেটা করবেন করুন। আপনাকে ইমিউনিটি বাড়াতেই হবে। আর শুধু ইমিউনিটি নয়, সেটা তো ভেতরের ব্যাপার, বাইরের এক্সটার্নাল হাইজিনটা। এখানে আপনি পার্সোর মতো প্রোডাক্ট পাবেন, এখানে আপনি লিকুইড হ্যান্ড সোপের মতো, এখানে আপনি স্যানিটাইজার পাবেন, এখানে এই সমস্ত গুলো যদি আপনি বিচার করেন, এটা অ্যামওয়ে বিজনেসটা এখন একটা প্যাকেজ ফর ইওর সেফটি, আপনার বাঁচার একটা উপায় অ্যামওয়ে দেয়। আর আপনি যদি বলেন যে হ্যাঁ একটা বিজনেস আমি কি করে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে করবো, ওটা বিজনেসটা এখন অনলাইনে চলে এসেছে। আমরা কিন্তু সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করেও একে অন্যের অনেক কাছে চলে এসেছি, অনলাইনে কাছাকাছি, ভার্চুয়ালি কাছাকাছি। তো এই বিচার করে আমার তো মনে হয় এই পোস্ট করোনা ফেজে অ্যামওয়ে বিজনেস ছাড়া কোনো গতি নেই। আমার দৃঢ় বিশ্বাস, যারা সেটা আর্লি বুঝবে আর্লি জয়েন করবে, যারা সেটা পরে বুঝবে পরে জয়েন করবে, কিন্তু করতে হবে, এটা আমার বিশ্বাস। আর একটা জিনিস কি জানেন, চোর আছে, ডাকাত আছে, সেগুলো থাকবে। আপনি গোটা পৃথিবী থেকে চোর ডাকাত ইরেডিকেট করতে পারবেন? সম্ভব নয়। তাহলে আপনি কি করতে পারেন? আপনি দরজাটায় খিল দিয়ে শোন, রাত্রিবেলা দরজায় খিল দিয়ে যদি শোন, চোর ডাকাত বাইরে রইল, আপনার ঘরে ঢুকতে পারবেন। কিন্তু যারা এই খিল দেওয়াটা হচ্ছে আপনার ইমিউনিটি,
আপনি যদি প্রপারলি খিল দিতে পারেন দরজায়, ইমিউনিটিটা ডেভেলপ করতে পারেন, তাহলে করোনা রইলো বাইরে রইলো কিছু এসে যায়। উই হ্যাভ টু লার্ন টু লিভ উইথ দ্যাট। এবং সেটা হচ্ছে নিজেকে একদম কর্ম করে প্রস্তুত হয়ে তবে আমি ফেস করতে পারবো। কিন্তু ওইটার জন্যই আপনার অ্যামওয়েতে দরকার, অ্যামওয়ে প্রোডাক্টের দরকার। সেটা যারা বুঝবে তারা অ্যামওয়েতে জয়েন করবে, হয়তো ওই প্রোডাক্টগুলো কেনার জন্যই জয়েন করবে। জয়েন করার পর তাদের হয়তো বুঝতে পারবে যে এটা তো আমি একা জয়েন করলে ডিসকাউন্ট পাই, আমি ইউজ করলে, আমি যদি এইটা লোকের সঙ্গে শেয়ার করি প্রোডাক্টগুলো, তাহলে তো আমার ইনকামও হতে আরম্ভ করে। এইগুলো সে পরে বুঝবে, পরে বুঝে কিন্তু সে আসল বিজনেসে নেমে যাবে। এরকম ভাবেই তো হয়। তো ওই জন্য আমরা এখন প্রথমেই পিসি জয়েন করাচ্ছি। প্রোডাক্টটা জানো, প্রোডাক্টটা চেনো, প্রোডাক্টের মাহাত্মটা বোঝো, তারপরে তুমি লোককে বোঝাও। আস্তে আস্তে তখন তোমার ক্লায়েন্ট বাড়বে, তোমার কাস্টমার বাড়বে, তোমারও আন্ডারে যখন পিসি হতে রাজি হবে তখন তুমি এডিএস হয়ে যাবে, তোমার আপলাইন এডিএস করে দেবে, তখন তোমারও পিসি হবে। এবং শুরু থেকেই ওই যে ছোট্ট ইনকামের জন্য অনেকে বিজনেস ছেড়ে চলে যেত, সেটার জন্য এখন কাস্টমার সেলস ইনসেন্টিভ, বিএফআই, বিবিআই ইত্যাদি আর্লি ইনকামের অনেক ব্যবস্থা করেছে, এমন সেগুলোও রয়েছে। কাজে এখন পিকচারটা অনেক ব্রাইট, আগের চেয়ে অনেক ব্রাইট। শ্রীরামকৃষ্ণের আরেকটা গল্প বলি। বিশ্বাস এলো তো হয়েই গেল, উনি বারবার বলতেন যে বিশ্বাস এলো তো হয়েই গেল, আর কোথাও কোনো বাধা থাকে না। এই যে যখন আমরা সূচের মধ্যে দিয়ে সুতো গলাই, একটা সময় যদি উঠে থাকে কিছুতেই সুতো গলতে চায় না সূচের মধ্যে দিয়ে, তখন আমরা কি করি? প্রথমে লোকে হাত দিয়ে পাঠাই, তারপরে কাঁচি দিয়ে কেটে মুখটা একটু প্লেন করে, তারপর একদম চোখের ডগায় ধরে মুখ টেরা করে এক চোখ বন্ধ করে ঢোকাবার চেষ্টা করে। যখন সেটাতেও হলো না তখন মুখে দিয়ে একটু ভিজিয়ে নিয়ে তারপর ঢোকায়। তার মানে সামহাউ অ্যাপ্লাই হোয়াট এভার মেথড ইউ নো, একটাও সোয়া যেন দাঁড়িয়ে না থাকে। তেমনি বিশ্বাসেরও যদি একটা সোয়া বেরিয়ে থাকে, একটু অবিশ্বাস থাকে, কিছুতেই সুতো গলবে না সূচের মধ্যে দিয়ে। ওই জন্য 100% বিশ্বাস, এবং সেটার জন্যই অ্যাসোসিয়েশনের দরকার, সেটার জন্যই বই পড়ার দরকার, সেটার জন্যই ভাবার দরকার। জাস্ট ভেবে কিন্তু আপনার বিশ্বাস ডেভেলপ করতে পারে। তো এই যে লোকগুলো বাইরে রয়েছে, তাদের বাঁচার রাস্তা, তাদের জীবনে উন্নতির রাস্তা দেখাবে কে? আপনি, আমি, আমরা সবাই মিলে। যেমন শুরুতেও আমরা করেছিলাম, একদম দিকে দিকে ছড়িয়ে পড়ে সবার কাছে। এখনো আপনি ছড়িয়ে পড়তে পারেন অনলাইনে, ভার্চুয়াল ওয়ার্ল্ডে। ছড়িয়ে পড়ুন, সবাইয়ের হাত ধরুন, কারণ সবাইকে বাঁচাতে হবে। আপনার হাতে ভগবান সেই বাঁচানোর মন্ত্র দিয়েছেন, সেই বাঁচানোর উপায় দিয়েছেন আপনাদের প্রত্যেকের হাতে। নিজে বিশ্বাস করুন, নিজের ওপর বিশ্বাস করুন যে হ্যাঁ, আমিও বাঁচবো এবং আমি সবাইকে বাঁচাতে পারবো, আমি বাঁচাতে পারি। আমি যদি বিশ্বাস করি আমি বাঁচাতে পারি, এই বিশ্বাস এই বিজনেসের মূল কথা। তো ভীষণ ভালো লাগলো আমার, মানে তোমাদের সঙ্গে কথা বলতে, মানে কি বলবো, অনেকদিন বাদে জমি। আমি বেশ বুঝতে পারছি যে গোটা হলে লোকজন বসে আছে, সবাই এনজয় করছে এবং আমিও সবার সঙ্গে শেয়ার করে এনজয় করছি। তো কিন্তু একটা সময় এখন সবাই খিদে টিদে পেয়ে গেছে, এখন অনেক বেজেও গেল। আজকের আসর মানে আড্ডা, আজকের আড্ডা এখানেই শেষ করি। আর বাবু যেটা বললো যে হয়তো আমি জানি না, আগামী দিন আবার দেখা হবে, সামনের মাসে আবার দেখা হতে পারে। আর আজ একদম হাতে সময় নেই, ওই লোকগুলোকে বাঁচাতে হবে, এক্ষুনি একটা প্ল্যান দেখাতে হবে। হ্যাঁ, সো গুড নাইট, সাবধানে থেকো, ভালো থেকো সবাই।